আচ্ছা, বিগত ক্লাসে আমরা প্রথমা বিভক্তির ব্যবহার কোথায় কোথায় হয় সেটা দেখেছি, এবং প্রথমা বিভক্তির ব্যবহার কোথায় হয় সে প্রসঙ্গে আমাদের, যেহেতু কর্তৃবাচ্যে বলা হয়েছিল যে কর্তৃবাচ্যে কর্তাতে প্রথমা বিভক্তি হয়, আর কর্মবাচ্যে কর্মে প্রথমা বিভক্তি হয়, তাই তো? এমনটাই বলা হয়েছিল। তো সেই প্রসঙ্গে আমাদের কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যের যে নিয়ম সেগুলো আমরা শিখেছিলাম, তাই তো? প্রত্যেকের মনে আছে তো? প্রত্যেকের মনে আছে বিষয়টা? কর্তৃবাচ্য কর্মবাচ্য আমাদের হয়েছিল। শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেবো, ক্লাসেই দেবো, সেগুলো আপনারা দেখে দেখে বলবেন। আচ্ছা, বেশ, তার আগে আমরা কর্তৃবাচ্যের বাক্যের নিয়ম আমাদের কি ছিল? মানে কর্তৃবাচ্যের বাক্যের যে স্ট্রাকচার সেটা কেমন হয়? বাচ্যের ক্ষেত্রে আমরা তিনটে জিনিস দেখি। মানে আমরা যদি বাচ্য পরিবর্তন করি সেখানে আমাদের দেখি যে আমরা কর্তা, কর্ম এবং ক্রিয়াপদ, এই তিনটি যে অংশ আছে, এই তিনটি অংশের ফর্ম চেঞ্জ হয়। বাদ বাকি যে অংশগুলি রয়েছে, কর্তা, কর্ম এবং ক্রিয়াপদকে বাদ দিলে যে অংশগুলি থাকে সেগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয় না, রাইট? ধরুন ইংলিশে যদি আমরা করি রামা ইটস রাইস, তো আমরা এখানে কি করতাম? যেহেতু কর্তা, কর্ম এবং ক্রিয়াপদ আছে, তিনটেকেই চেঞ্জ করতে হবে। রাইস ইজ বিং রিটেন বাই রামা, আমরা কর্তা, কর্ম এবং ক্রিয়াপদ তিনটেকেই চেঞ্জ করছি। এবারে যদি আমরা এরকম বলতাম যে রামা ইটস রাইস ইন হিজ হাউস, তাহলে ইন হিজ হাউস এই যে পার্টিকুলার অংশটা আছে এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কর্তা কর্ম বাদ দিয়ে এটা অ্যাকচুয়ালি অধিকরণ, তো এটার কোনো পরিবর্তন হবে না। মানে এটার যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারের কোনো পরিবর্তন হয় না। তো কর্তা, কর্ম এবং ক্রিয়াপদ এই তিনটের স্ট্রাকচারেরই পরিবর্তন হয়, রাইট? কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? কারো কোনো প্রশ্ন যদি থাকে বলুন। স্যার একবার একটু ছোট করে বলে দিতে পারবেন আরেকবার, মানে রিভিশনের মতো? আগের ক্লাসে আসলে আমি ছিলাম না, শরীর খারাপ ছিল। আচ্ছা আচ্ছা, গত ক্লাসে কি ছিলে? উজানি ছিলে? হ্যাঁ স্যার ছিলাম। তুমি একটু মানে কর্তৃবাচ্য বা কর্মবাচ্য এই দুটো বিষয়কে একটু মানে এলাবোরেট করতে পারবে? মোটামুটি পারবো। আচ্ছা, যে তুমি বলো, করতে তারপরে। পারছে, ঠিক করতে আছে, পারছে বললো স্যার। বলো। করতে পারছে যখন একটা বাক্য থাকে সেইটার যে কর্তা থাকে তাকে প্রথমায় লিখতে হয়, আর যেই কর্মটা করা হচ্ছে সেটা দ্বিতীয়ায় হয়। আর আহ, সেই বাক্যটায় বোঝা যায় যে আহ কিভাবে আহ মানে কত পুরুষ, কোন পুরুষে আছে আর কোন সময় হচ্ছে সেইটা ক্রিয়াপদের দ্বারা বোঝা যায় সেই বাক্যের মধ্যে। আর কর্মবাচ্যতে উল্টো হয়, মানে কর্ম আগে থাকে। আর যে আহ, কর্মবাচ্যের নিয়মগুলো তো ভালো করে মনে নেই, কর্তৃবাচ্য কর্মবাচ্যতে তৃতীয়া হয় মনে পড়ছে যা।
যে কর্তার। কর্তা আর তৃতীয়া, কর্মে প্রথমা। হ্যাঁ স্যার, কর্তাই তৃতীয়া, কর্মে প্রথমা। কর্মে প্রথমে হবে, হ্যাঁ, তৃতীয় কর্তা হবে। আচ্ছা, বেশ, ঠিক আছে। আচ্ছা, আমি আর একবার এই বিষয়টা রিভাইজ করছি, দেখুন। আচ্ছা, তার আগে প্রথমে আমাদের বুঝতে হবে যে বাচ্য জিনিসটাকে, বাচ্য বলতে কি, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, এই অংশে কর্তা কর্ম তো আমরা জানি, কর্তা একটা কারক, কর্ম একটা কারক। 6টি কারকের মধ্যে একটা হচ্ছে কর্তা আর একটা হচ্ছে কর্ম। তো এই যে কর্তা এবং কর্মের সাথে আমরা যে বাচ্য পদটা জুড়ে দিয়ে ব্যবহার করছি, এই বাচ্য পদটা আসলে কি বোঝাচ্ছে? আচ্ছা, বাচ্য বলতে আসলে কিছুই না, বাচ্য বলতে আসলে অর্থ। বাচ্য বলতে কি? বাচ্য বলতে অর্থ। মানে কর্তৃবাচ্যের বাক্য মানে বাচ্য মানে অর্থ। তাহলে কর্তা অর্থ। তো কর্তৃবাচ্য বলতে ব্যাপারটা এরকমই যে কর্তা অর্থটা যেখানে ক্রিয়াপদের দ্বারা বোঝা যায়, মানে যেখানে ক্রিয়াপদটা খুব সহজভাবে লিখলে যে বাক্যের ক্রিয়াপদ কর্তা কর্তার উল্লেখ ছাড়াই কর্তাকে বোঝাতে পারে, সেটি হচ্ছে কর্তৃবাচ্যের বাক্য। আচ্ছা, খেয়াল করে দেখুন, যদি আমি বলি যাচ্ছে, আমি কোনো কর্তা এখানে দিলাম না, ঠিক আছে? তো যাচ্ছে বললে, যাচ্ছে এই ক্রিয়াপদটা এই বাক্যের কাকে বুঝিয়ে দেবে? মানে যাচ্ছে যে বললে যে আমাদের, কর্তা সে যাচ্ছে। হ্যাঁ, সে যাচ্ছে, তাহলে সে মানে যাচ্ছে বললে একটা আকাঙ্ক্ষা থাকছে না আমাদের একটা, মানে বাক্যের যে অর্থের আকাঙ্ক্ষাটা তার সম্পূর্ণতা হচ্ছে না, অর্থাৎ আমাদের যেটা আমরা বলি যে একটা কমপ্লিট সেন্স পাচ্ছি না আমরা বাক্য থেকে। তাহলে যাচ্ছে এটার কমপ্লিট সেন্স কখন হবে? যখন আমরা সে বা রাম এটসেট্রা মানে থার্ড পার্সনের কাউকে একটা প্রয়োগ করবো, তাই তো? থার্ড পার্সনের কোনো একটা শব্দকে আমরা যখন কর্তা হিসাবে প্রয়োগ করব, তখন এই বাক্যটা একটা কমপ্লিট সেন্স আমাদেরকে দেবে। ওকে? তো তাহলে দেখুন, যাচ্ছে বললে যাচ্ছে এই ক্রিয়াপদটা কাকে বুঝিয়ে দিচ্ছে আমাকে? বাক্যের কর্তাকে উজ্জ্ব রাখছে, তাই তো? মানে বাক্যের কর্তা এখানে বলা হয়নি, কিন্তু যাচ্ছে বললে আমরা বুঝতে পারছি এখানে থার্ড পার্সনের কে একজন কর্তা, তাই তো? ওকে? তাই না? যাচ্ছে বললে আমরা কর্তা এখানে যে থার্ড পার্সন সেটা বুঝিয়ে দিচ্ছে। তো আলটিমেটলি কাকে বোঝাচ্ছে যাচ্ছে ক্রিয়াপদটা? কর্তার উল্লেখ ছাড়াই কর্তাকে বুঝিয়ে দিচ্ছে। মানে কর্তাটা কে অ্যাকচুয়ালি তার একটা আভাস দিয়ে দিচ্ছে, মানে পার্টিকুলারলি রাম, শ্যাম, যদু, মধু সেটা না বলতে পারলেও সে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এখানে কর্তা থার্ড পার্সন। মানে একটা অংশ পর্যন্ত সে বোঝাতে পারছে, সম্পূর্ণ হয়তো যেতে পারছে না, কিন্তু একটা অংশ পর্যন্ত বুঝিয়ে দিচ্ছে যে থার্ড পার্সনের এখানে কর্তা, তাই না? তো একই রকম ভাবে যদি আমরা দেখি, যাচ্ছ যাচ্ছ বললে কর্তা এখানে কে? যাচ্ছ বললে এখানে কর্তা আমরা কি বুঝবো?
তাই না? তুমি, তোমরা, এই দুজনের মধ্যে কে একজন কর্তা? তাহলে দেখুন, কর্তার উল্লেখ ছাড়াই মানে সাম এক্সটেন্ট কর্তাকে বুঝিয়ে দিচ্ছে। মানে কর্তা কে সেটা কিন্তু ক্রিয়াপদ সম্পূর্ণ মানে রাম, শ্যাম, যদু, মধু পার্টিকুলার না বোঝাতে পারলেও সে কিন্তু মানে সাম এক্সটেন্ট একটা বুঝিয়ে দিচ্ছে যে পার্সন পর্যন্ত যেতে পারছে। যেখানে থার্ড পার্সনে যাচ্ছে বললে কর্তা থার্ড পার্সন, যাচ্ছ বললে কর্তা সেকেন্ড পার্সন, অ্যান্ড যদি আমরা বলি যাচ্ছি দেন কর্তা ফার্স্ট পার্সন। ওকে, এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো এখানে কোনো কারো সংশয় আছে এই পর্যন্ত? মানে এই যে কর্তা মানে ক্রিয়াপদ কর্তাকে বুঝিয়ে দিচ্ছে, তাই জন্য দেখুন, তাই জন্য কিন্তু আমরা যাচ্ছে, যাচ্ছ, যাচ্ছি এই ক্রিয়াপদগুলোকে আমরা কর্তৃবাচ্যের বাক্যেই ব্যবহার করতে পারি। কর্মবাচ্য কিন্তু আমরা কেউ বলি না যাচ্ছে, যাচ্ছি ইত্যাদি বলতে পারি না। আমরা এই যে ক্রিয়াপদগুলো যাচ্ছে, যাচ্ছ, যাচ্ছি, এই ক্রিয়াপদগুলো আমরা একমাত্র কর্তৃবাচ্যেই প্রয়োগ করি। কেন না, এই ক্রিয়াপদগুলোই আমাকে মানে কর্তাকে সাম এক্সটেন্ট বুঝিয়ে দিচ্ছে। মানে কর্তাকে উল্লেখ না করলেও বাক্যে বুঝিয়ে দিচ্ছে, এখানে মানে অ্যাকচুয়ালি কর্তাকেই নির্দেশ করছে পরোক্ষভাবে। অর্থাৎ এই ক্রিয়াপদ হচ্ছে মানে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে তার উত্তরটা দেয়। মানে কে দিয়ে যে প্রশ্ন করলে যে উত্তর সেই উত্তরটা দিচ্ছে, কি দিয়ে প্রশ্ন করলে সেই উত্তর এই ক্রিয়াপদ দেয় না। যাচ্ছে বললে আমাদের শুনেই প্রশ্ন হয় কে যাচ্ছে, অর্থাৎ কর্তার সেন্সটা এখানে দেয়। এই ক্রিয়াপদগুলো মানে ইনডাইরেক্টলি কর্তাকেই বোঝায়। তাই জন্য এই ক্রিয়াপদগুলোকে আমরা কর্তৃবাচ্যের বাক্যেই প্রয়োগ করতে পারি। তাহলে কর্তৃবাচ্য বলতে কি না, যে বাক্যের ক্রিয়াপদ কর্তার উল্লেখ ছাড়াই কর্তাকে বোঝাতে পারে সেটি কর্তৃবাচ্যের বাক্য। অর্থাৎ যে ক্রিয়াপদগুলো কর্তাকে বুঝিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। মানে যে ক্রিয়াপদ মানে বাক্যের যে ক্রিয়াপদটি, যে বাক্যের ক্রিয়াপদ কর্তাকে বুঝিয়ে দেওয়ার সামর্থ্য রাখে সেটি হচ্ছে কর্তৃবাচ্যের বাক্য। তো বিপরীতভাবে যে বাক্যের ক্রিয়াপদ কর্মকে বুঝিয়ে দেয় সেই বাক্যটি হচ্ছে কর্মবাচ্যের বাক্য। দেখুন, আমরা একটু অন্য ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখি জাস্ট। আচ্ছা, আমাদের তো ধাতুরূপ হয়েছে তাই না? ধাতুরূপ তো আপনারা করছেন। ধাতুরূপ আপনাদের হয়েছে তো? হ্যাঁ আচ্ছা স্যার। হ্যাঁ, আচ্ছা একটা ধাতুরূপ বলুন, যে কোনো একটা। একটা ধাতুরূপ বলুন, যে কোনো একটা ধাতুরূপ বলুন। বর্তমানকালের 9টি রূপ সবগুলোই বলুন। আচ্ছা, আপনারা যদি মানে আমাদের শেখানো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর আপনারা যদি ক্লাসে এতটাই প্যাসিভ থাকেন, স্যার ধাতুরূপ মানে লাস্টেরটা মনে পড়ছে না। ওই নর ওইগুলো নর নর না ওগুলো শব্দরূপ। ও আচ্ছা আচ্ছা। তাহলে ওই গচ্ছ গচ্ছতি গচ্ছন্তি হুম, ওইগুলো একদমই। গচ্ছতি, গচ্ছতাহা, গচ্ছন্তি এগুলো হচ্ছে আমাদের ধাতুরূপ। ক্রিয়াপদ, ধাতুরূপ। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটাই হবে ওই গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি বা আচ্ছা, দেখুন তাহলে যদি আমরা এখন আমাদের যেই ক্রিয়াপদ যেগুলো আছে, এই যে 9টা ক্রিয়াপদ আছে,
গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি। নেক্সট, তো পঠতি, পঠতঃ, পঠন্তি। আচ্ছা, গচ্ছতি বলতে কি? গচ্ছতি বলতে যখন একজন যাচ্ছে, তাহলে এগুলো সব কর্তৃবাচ্যের ক্রিয়াপদ, কেমন? তাহলে যখন গচ্ছতি, যখন একজন যাচ্ছে তখন আমরা গচ্ছতির প্রয়োগ করব। গচ্ছতি বলতে যখন একজন যাচ্ছে তখন গচ্ছতি বলবো, যখন দুজন যাচ্ছে তখন গচ্ছতঃ বলবো, যখন দুইয়ের অধিক, বহু বচন। দুইয়ের অধিক গচ্ছন্তি। যাচ্ছে তখন আমরা গচ্ছন্তি বলবো। তাহলে দেখুন, এগুলো হচ্ছে সব কি? এগুলো কর্তৃবাচ্যের, এই যে ক্রিয়াপদগুলো সেগুলো সব কর্তৃবাচ্যে আমরা ব্যবহার করছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখুন, এরপরে মধ্যম পুরুষে কি? মধ্যম পুরুষে গচ্ছসি, গচ্ছামি, মধ্যম গচ্ছস, গচ্ছসি, গচ্ছতঃ, গচ্ছতঃ, গচ্ছথ। গচ্ছথ। গচ্ছসি বলতে এটা এক বচনে, হ্যাঁ, এক বচনে মধ্যম পুরুষ, তাই তো? এক বচনের মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ এক বচন, এইভাবে বাকিগুলো তাই। মধ্যম পুরুষ দ্বিবচন, আর এটা হচ্ছে মধ্যম পুরুষ বহুবচন। আচ্ছা, এরপরে উত্তম পুরুষ। উত্তম পুরুষে কি হয়? গচ্ছাম, গচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছামহ। গচ্ছামহ। এটির রূপ কেমন হবে? মানে এটা হচ্ছে উত্তম পুরুষ, উত্তম পুরুষ এক বচন, এক বচন, উত্তম পুরুষ দ্বিবচন, পুরুষ দ্বিবচন, উত্তম পুরুষ বহু বচন। উত্তম পুরুষ বহু বচন। আচ্ছা, এবার আমরা একটা করে প্রত্যেকটা দিয়ে একটা করে বাক্য লিখবো। ধরুন, তাহলে গচ্ছসি এগুলো মধ্যম পুরুষ গেল, পরেরটা উত্তম পুরুষ, তাহলে এগুলো হচ্ছে সব প্রথম পুরুষ। ঠিক আছে? এই যে তিনটে ক্রিয়াপদ, এগুলো সব প্রথম পুরুষ। প্রথম পুরুষ এক বচন, এটি হচ্ছে প্রথম পুরুষ দ্বিবচন, আর এটা হচ্ছে প্রথম পুরুষ বহু বচন। এবার একটা করে বাক্য বলুন। তাহলে কর্তা যখন প্রথম পুরুষ এক বচন, তখন আমি কি করব? গচ্ছতি। অর্থাৎ বাক্যের যিনি কর্তা তিনি যদি প্রথম পুরুষের এক বচন হন, তখন আমি গচ্ছতির এই ক্রিয়াপদটি প্রয়োগ করব। তাহলে ধরুন আমি কর্তা, মানে প্রথম পুরুষের এক বচনের একটা কর্তা নিচ্ছি, সে, মানে সে যাচ্ছে, তাহলে কি হবে? সহ। যদি বালক বলতাম তাহলে বালকঃ, যদি রাম বলতাম তাহলে রামঃ। কি হবে? গচ্ছতি। যেহেতু কর্তা এখানে কি আছে? কর্তা হচ্ছে প্রথম পুরুষ এক বচন, তাই জন্য গচ্ছতি। এখন যদি কর্তা দ্বিবচন হয়, প্রথম পুরুষ দ্বিবচন, ধরুন দুজন বালক যাচ্ছে, তখন কেমন হবে? যদি তারা দুজন যাচ্ছে তখন কেমন হবে? সহ। দ্বিবচনে কি হয়? তৌ। বালকৌ, দ্বিবচনে বালকৌ, নরহ নরৌ। তাহলে তারা দুজন যাচ্ছে, তৌ
দুজন বালক যাচ্ছে, তাহলে বালকৌ ক্রিয়াপদ কি হবে? গচ্ছতঃ। এবারে কর্তা যদি প্রথম পুরুষ বহু বচন হয় তখন সহ তৌ তারা যাচ্ছে, তাহলে কি হবে? তে তে তাহলে কি হলো? তারা। তে কি হবে? গচ্ছন্তি। গচ্ছন্তি। একই রকম ভাবে বালক আহা, অনেকজন বালক যাচ্ছেন, তখন গচ্ছন্তি। তাহলে কর্তা, দেখুন এইগুলো হচ্ছে তাহলে কি হচ্ছে আমাদের কর্তৃবাচ্যের ক্রিয়াপদ। গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছতঃ, গচ্ছত, গচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছামহ, এগুলো আমাদের কর্তৃবাচ্যের ক্রিয়াপদ। যেমন বাংলাতে যাচ্ছে, যাচ্ছ, যাচ্ছি, এগুলো কর্তৃবাচ্যেই ব্যবহার করা হয়, সেরকমই এই যে গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, এই ক্রিয়াপদগুলি কর্তৃবাচ্যেই ব্যবহার করা হয়। আচ্ছা, এখন যদি মধ্যম পুরুষের কর্তা হয় তখন কি হবে? ত্বম, মানে তুমি। গচ্ছসি, তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ। এবার মধ্যম পুরুষের দ্বিবচনে কি হবে? তোমরা দুজন যাচ্ছ, তাহলে কি হবে? যুবাম গচ্ছতঃ, তোমরা দুজন যাচ্ছ। তোমরা অনেকজন যাচ্ছ, তখন কি হবে? ত্বম যুবাম ইউয়ম গচ্ছথ, তোমরা অনেকজন যাচ্ছ। এরপরে উত্তম পুরুষ, মানে আমি, আমরা, আর আমরা দুজন। আমি যাচ্ছি, কি হবে? অহম গচ্ছামি, আমি যাচ্ছি। দ্বিবচনে আবাম, আমরা দুজন, আমরা দুজন যাচ্ছি। একই রকম ভাবে আমরা অনেকজন, কি হবে? বয়ম, বয়ম। গচ্ছামহ, আমরা অনেকজন যাচ্ছি। তাহলে এই যে ক্রিয়াপদগুলো গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, এগুলো সমস্ত কিছু কর্তৃবাচ্যে ব্যবহার করি আমরা। যেমন যাচ্ছি, যাচ্ছ, যাচ্ছে, এগুলো কখনো কর্মবাচ্যে বা ভাববাচ্যে ব্যবহার করতে পারি আমরা এই ক্রিয়াপদগুলো। আমরা বলতে পারি যে রাম যাচ্ছে, রাম ফল খাচ্ছে, আমরা বলতে পারি যে রামের দ্বারা ফল খাচ্ছে, বলতে পারি। রাম ফল খাচ্ছে, এই বাক্যটির বাচ্য পরিবর্তন করলে আমরা খাচ্ছে ক্রিয়াপদটিকে ব্যবহার করতে পারি কর্মবাচ্যে। রামের দ্বারা ফল খাচ্ছে বলতে পারি কি? না স্যার, পারি না। তাহলে এই যে যাচ্ছে, যাচ্ছ, যাচ্ছি, এই ক্রিয়াপদগুলো একমাত্র কর্তৃবাচ্যের জন্যই একেবারে ফিক্সড, তাই না? এই ক্রিয়াপদগুলো আমরা অন্য বাচ্যে, কর্মবাচ্যে বা ভাববাচ্যে ব্যবহার করতে পারি না। সেরকমই সংস্কৃতে এই যে গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছতঃ, গচ্ছত, গচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছামহ, এই ক্রিয়াপদগুলি সর্বদাই কর্তৃবাচ্যের জন্যই বরাদ্দ, অর্থাৎ কর্তৃবাচ্যের বাক্যেই আমরা প্রয়োগ করতে পারবো। তার মানে কর্মবাচ্য নিশ্চয়ই আলাদা হবে। বাংলাতে যেমন কি হচ্ছে, যাচ্ছে, কর্তৃবাচ্যে যাচ্ছে বলছি, কর্মবাচ্যে যাওয়া হচ্ছে, কর্তৃবাচ্যে খাচ্ছে বলছি ক্রিয়াপদটা, কিন্তু কর্মবাচ্যে খাওয়া হচ্ছে। তাহলে ক্রিয়াপদটা চেঞ্জ হচ্ছে, তাই না? মানে বাচ্য পরিবর্তন হলে ক্রিয়াপদ চেঞ্জ হয়ে যাচ্ছে। সেরকমই সংস্কৃতেও যখন আমরা কর্মবাচ্য করব তখন কিন্তু আর গচ্ছতি বলতে পারবো না, তখন আমাদের ক্রিয়াপদটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তার আগে আমরা এই কর্তৃবাচ্যের কিছু দেখি, আরো কিছু উদাহরণ দেখি, কয়েকটা উদাহরণ আমরা দেখি।
আচ্ছা, আমি মানে জিজ্ঞাসা করব প্রত্যেককে, প্রত্যেকে বলবেন। আমি বাংলাতে একটা বাক্য লিখছি, ধরুন আহ, আমি বেদ পড়ছি। এই বাক্যটার অনুবাদ কে করবে? স্যার বলবো? বলুন। সহ বেদ পঠতি। আমি বেদ পড়ছি। अहम वेद पठन्ति। অহম বললে কি হবে? ক্রিয়াপদ কি হবে? अहम বললে উত্তম পুরুষ হয়ে যাচ্ছে। আমি উত্তম পুরুষ হচ্ছে একবচন, তাহলে কি হবে? পঠামি হবে স্যার, পঠামি। পঠামি, তাহলে অহম পঠামি। अहम এই পর্যন্ত কারো অসুবিধা নেই? অহম পঠামি। আচ্ছা, এবারে কি পড়ছি? বেদ। বেদ। তাহলে বেদ এই বাক্যের কি? কর্ম, তাই তো? হুম। কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাচ্ছি সেটা কর্ম। তাহলে বেদ হচ্ছে কর্ম। কর্মকারকে কোন বিভক্তি হয়? আমরা তো শিখে, হ্যাঁ, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, তাই না? মানে কর্মবাচ্যের বাক্যে কর্মে প্রথমা হয়। এমনি সাধারণ নিয়ম অনুসারে কর্তাতে প্রথমা, কর্মে দ্বিতীয়া, তাহলে কর্মে দ্বিতীয়া। তাহলে বেদ শব্দ কেমন হবে? বেদ শব্দ হচ্ছে আমাদের নর শব্দের মতো, কেমন? অকারান্ত শব্দ, যেমন নরাহ হয়, যেমন রামহ হয়, সেরকমই বেদাহ। মানে বেদ শব্দ হচ্ছে একটা অকারান্ত শব্দ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তাহলে অকারান্ত পুংলিঙ্গ শব্দ আমরা কি শিখেছি? নর শব্দ জানি, তাই তো? রাম শব্দ জানি। তাহলে কেমন হবে শব্দরূপটা? বেদ শব্দের রূপ কেমন হবে? বেদাহ, বেদৌ, বেদাহা, বেদম, বেদৌ। নর শব্দের মতোই বেদান, বেদেনা, বেদাভ্যাম, বেदैहि, বেদায়, বেদাভ্যাম, বেদেভ্যः। তারপরে বেদাত, বেদাভ্যাম, বেদেভ্যः, বেদস্য, বেদয়োः, বেদানাম, বেদে, বেদয়োः, বেদেষু। তাহলে আমাদের কি লাগবে এখানে? বেদ হচ্ছে আমাদের এখানে এই বাক্যে কি? এই বাক্যে বেদ হচ্ছে কর্ম, তাই না? আর কর্মে কি হবে? দ্বিতীয়া। কটা বেদ? আমরা কোন সংখ্যাটাকে নেব? একটা। এক সংখ্যাকে নেব। তাহলে তাহলে আমরা কি নেব? বেদ দ্বিতীয়ার এক বচন, দ্বিতীয়ার এক বচনকে নেব আমরা। তাহলে আমাদের কোনটা লাগবে? এই শব্দরূপটা লাগবে আমাদের এখানে, তাই না? বেদম। বেদম। অহম বেদম পঠামি। অহম বেদম পঠামি। হয়েছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা বাক্য দেখি, চলুন। ধরুন রাম শিবকে ভজনা করছে। কি হবে? কে বলবে? আচ্ছা, ভজনা করছে, আমাদের সংস্কৃতে ভজ ধাতু আছে, মানে যেমন আপনি গচ্ছতি বলছেন সেরকমই, ভজতি, ভজতঃ, ভজন্তি, একই। তাহলে রাম ভজনা করছে, এই অংশটুকুর অনুবাদ কি হবে? এটা কোন বাচ্যের বাক্য? কর্তৃবাচ্যের বাক্য। কর্তৃবাচ্য। তাহলে কর্তাতে প্রথমা বসান। রাম এখানে কর্তা, তাই তো? তাহলে কর্তায় কি হবে? প্রথমা। তাহলে
কটা রাম? একটা রাম, মানে এক বচন, তাহলে প্রথম আর এক বচন রামঃ। ভজনা করছে, তাহলে আমাদের ক্রিয়াপদ এখানে কি হবে? ক্রিয়াপদ আমরা মোটামুটি কি ইউজ করব? আমাদের প্রথম প্রথম পুরুষ এক বচন ভজতি, ভজতঃ, ভজন্তি। নেক্সট ভজসি, ভজথঃ, ভজথ। মধ্যম পুরুষ। উত্তম পুরুষে ভজামি, ভজাবহ, ভজামহ। আমাদের কোনটা লাগবে এখানে? আমাদের কর্তা কি আছে? প্রথম পুরুষ এক বচন। ভজাম। আমাদের কর্তা আছে প্রথম পুরুষ এক বচন ম্যাডাম, তাহলে আমাদের কোনটা লাগবে? ক্রিয়াপদ না, প্রথম পুরুষ এক ভজতি বচন ভজতি, তাই না? ভজতি। একদমই, খুব সোজা নিয়ম, অঙ্কের মতো একদম। তাহলে রামঃ ভজতি এই পর্যন্ত আমরা এলাম। এবারে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি যেটা উত্তর আসে সেটা কি? কর্ম। আগেরটাতে আমরা কি দিয়ে প্রশ্ন করেছিলাম? কি পড়ছি। এখন আমরা কি দিয়ে, এখন আমরা বলতে পারবো তো কি ভজনা করছি? আমাদের প্রশ্ন করতে হবে কাকে দিয়ে। তাহলে কাকে ভজনা করছে? শিবকে, তাই তো? তাহলে শিব কি এখানে? কর্ম। কটা শিব? একটা। একটা, তাহলে এক বচন। তাহলে শিব যেহেতু কর্ম, তাহলে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। তাহলে শিব শব্দের দ্বিতীয়ার এক বচনের রূপটা আমাদের লাগবে। শিব শব্দ একই, শেষে কোন স্বরবর্ণ আছে শিব শব্দে? অকার আছে। শিবম। না, শেষে অকার আছে। আচ্ছা। বাংলাতে আমরা যেটাকে অ্যাকচুয়ালি বলছি শিব, আমাদের বাংলাতে শুনে মনে হচ্ছে এটা শিব, মানে শেষে কিন্তু অকার আছে, শব্দগুলোর শেষে অকার আছে, ঠিক আছে? তাহলে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তাহলে কার মতো চলবে? একই রকম, বেদ শব্দের মতো, রাম শব্দের মতো। শিবাহ শিবৌ শিবাহা, শিবম শিবৌ শিবান। মানে দ্বিতীয়াতে রূপ কি হচ্ছে? শিবম শিবৌ শিবান। আমাদের কোনটা লাগবে? এক বচনটা। তাহলে শিবম, রামঃ শিবম ভজতি। প্রত্যেকে বুঝতে পারছেন বাক্যগুলো কেমন হচ্ছে? দেখুন, খুব সোজা। শিবংটা হলো মানে কি হিসেবে এখানে? আচ্ছা, আপনি নর শব্দরূপ জানেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, নর শব্দরূপ বলুন দেখি। মানে নর শব্দের, এই যে আমরা নর শব্দের 7টা লাইন বলছি, প্রথম লাইনটাই মুখস্থ আছে স্যার, বাকিগুলো ভালো মুখস্থ। আচ্ছা, ওখান থেকে হয়েছে, ঠিক আছে। আচ্ছা শব্দরূপ ব্যবহার করছি আমরা, ঠিক আছে? আমাদের এই যে আচ্ছা, আচ্ছা, শব্দরূপ ওকে বলতে, স্যার। শব্দরূপ কিভাবে আসছে? 6টা কারকে, মানে যে বিভক্তিগুলো আসছে, প্রথমা বিভক্তিতে নরহ নরৌ নরাহা, দ্বিতীয়াতে নরম নরৌ নরান। তাহলে এই যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এগুলো কিসে হয়? কারকে হয়। ষষ্ঠীটা বাদ দিলে সবগুলোই কারকে। অর্থাৎ কর্তা কারক হলে প্রথমা হবে, কর্মকারক হলে দ্বিতীয়া হবে, করণকারক হলে তৃতীয়া হবে। এখন রাম শিবকে ভজনা করছে, এখানে শিব কি এই বাক্যে? এই যে 6টা কারক আছে, 6টা কারকের মধ্যে কোন কারক? কর্মকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পায় সেটা কর্ম। তাহলে কাকে ভজনা করছে? শিবকে। তাহলে শিব এখানে কর্ম। কর্ম। তাহলে কর্ম হলে কোন বিভক্তি হবে? দ্বিতীয়া। এবার দ্বিতীয়াতে আমাদের কটা রূপ আছে? শব্দরূপ 3টে আছে। ওই 3টে রূপ কিসের জানেন? এক বচন, দ্বিবচন, বহু বচন। তাহলে আমাদের কটা শিব? একটা শিব। তাহলে আমাদের দ্বিতীয়ার এক বচনের, শিব শব্দের দ্বিতীয়ার এক বচনের যে শব্দরূপটা সেটাকে লিখতে হবে। আচ্ছা, শিব শব্দের দ্বিতীয়ার এক বচনে কি রূপ? নরম, শিবম, তাই শিবম লেখা হয়েছে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এটার মাধ্যমে আমরা কি শিখছি? আমরা নতুন নতুন ক্রিয়াপদও শিখছি। কিন্তু একটা নতুন ক্রিয়াপদ জানলাম যে ভজনা করছি, বা ভজন করা অর্থে ভজ ধাতু আছে, তার রূপটা গচ্ছতি, পঠতি এরকমই হয়। ভজতি, ভজতঃ, ভজন্তি, ভজসি, ভজথঃ, ভজতা,
ভজামি, ভজাবহ, ভজামহ। আচ্ছা, এরপরে আমরা আর একটা নতুন ক্রিয়াপদ জানবো, মানে একটু ক্রিয়াপদও শিখবো, বাক্যও শিখবো। ধরুন, রাম সীতাকে নমস্কার করছে। কি হবে তাহলে এখানে বাক্যটা? এটা কোন বাচ্যের বাক্য? আমি কিন্তু সবগুলো এখন কর্তৃবাচ্যের বাক্যই দিচ্ছি। রাম সীতাকে নমস্কার করছে। আলিশা বলো কি হবে? আলিশা লেফট হয়ে গেল। আচ্ছা, উজানি বলো। রাম সীতা নমস্কার করছে তো স্যার, কি বলবো? একই, মানে যেমন ভজতি তেমনি নমতি। রামঃ সীতাং নমতি। রামঃ সীতাম নমতি। দেখুন, কোনো অসুবিধা আছে এই বাক্যটা বুঝতে? এই বাক্যে রাম কর্তা, কর্তৃবাচ্যের বাক্যে কর্তায় প্রথমা। এই বাক্যটা হচ্ছে, আমরা ক্রিয়াপদ দেখেই বুঝতে পারছি এটা কর্তৃবাচ্যের বাক্য, তাই তো? ক্রিয়াপদ দেখেই বোঝা যাচ্ছে এটা কর্তৃবাচ্যের বাক্য। করছে, এটা কর্তৃবাচ্যেই হতে পারে। তাহলে কর্তৃবাচ্যের বাক্য এটা। কর্তৃবাচ্যের বাক্যে এই বাক্যে কর্তা রাম, তাই রামের ক্ষেত্রে কি হয়েছে? প্রথমা। কটা রাম? একটা রাম। তাহলে প্রথমার এক বচন। রাম শব্দের প্রথমার এক বচনে কি হয়? রামঃ। সেটাই হলো, সেটাই এখানে করা হলো। আচ্ছা, নমস্কার করছে। নমস্কার করছে আমাদের এখানে নমতে। যেমন পঠতি হয়, ভজতি হয়, তেমন নমতি। নমতি, নমতঃ, নমন্তি। নেক্সট, নমসি, নমথঃ, নমথ। নমামি, নমাবহ, নমামহ। আমাদের কোনটা লাগবে? আমাদের কর্তাকে দেখতে হবে, কর্তার পুরুষ বচন কি আছে, কোন পুরুষের কোন বচনের কর্তা এখানে? এখানে কর্তা রাম। রামের পুরুষ বচন কি? প্রথম পুরুষ এক বচন। প্রথম পুরুষ একবচন। তাহলে আমাদের প্রথম পুরুষ এক বচনের এই ক্রিয়াপদটা আমাদের ব্যবহার করতে হবে, তাই না? নমতি। রামঃ নমতি। আচ্ছা, এবারে কাকে নমস্কার করছে? সীতাকে। তাহলে সীতা হচ্ছে এই বাক্যের কর্ম। কর্মকারকে কোন বিভক্তি হয়? কর্মকারকে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ কর্মকারকে স্যার। দ্বিতীয়া বিভক্তি হয়। তাহলে সীতা শব্দে কি হবে? দ্বিতীয়া বিভক্তি হবে। কটা সীতা? একজন সীতা। একজন। তাহলে দ্বিতীয়ার এক বচন। সীতা শব্দের রূপ কেমন হয়? লতা শব্দের মতো, আপনারা জানেন। লতা, লতে, লতাহা। লতাম, লতে, লতাহা। তাহলে সীতা আকারান্ত শব্দ, শেষে আকার আছে। লতারও আকার, সীতা শব্দের শেষেও আকার। তাহলে সীতা, শীতে, সীতাহা। সীতাম, শীতে, সীতাহা। আমাদের কোনটা লাগবে? দ্বিতীয় আর এক বচনের রূপটা লাগবে আমাদের, এই রূপটা। তাই জন্য সীতাম, রামঃ সীতাম নমতি। প্রত্যেকে বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আর একটা বাক্য ধরুন। আচ্ছা, ধরুন আর একটা বাক্য লিখছি এরকম। ভগবান থাক, ভক্তকে রক্ষা করেন, মানে বর্তমানকালে ভগবান ভক্তকে রক্ষা করেন। কেমন হবে বাক্য?
আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, দেখুন তাহলে এই যে বাক্যটা, ভগবান ভক্তকে রক্ষা করেন, এটা কোন বাচ্যের বাক্য? এটা কে দিয়ে মানে না, ক্রিয়াপদ দেখুন, করেন। করেন এই ক্রিয়াপদটা আমরা কোন বাচ্চে ইউজ করতে পারি? কর্তৃবাচ্যেই করতে পারি। করতে পারছে। কর্মবাচ্য হলে বলতাম করা হয়। হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা কর্তৃবাচ্যের বাক্য। হুম। কর্তাকে এখানে, ভগবান। তাহলে ভগবান শব্দে কি হবে? কর্তাই প্রথমা, প্রথমা ভগবান একজন, এখানে আমরা এক বচন চাইছি, এক বচন, প্রথমার এক বচন। তাহলে প্রথমার এক বচন। এবার আমাদের জানতে হবে তাহলে ভগবান শব্দের প্রথমার এক বচনে কি রূপ হয়, তাই তো? হুম। আচ্ছা, ভগবান শব্দটা আসলে ভগবৎ শব্দ, মানে তকারান্ত শব্দ, কেমন? হুম। মানে মূল শব্দটা হচ্ছে তকারান্ত। এটার রূপটা কেমন হয়? আমি প্রথমাটা লিখছি শুধুমাত্র, ওটা আমাদের লাগবে। প্রথমা রূপ কেমন হয় দেখে নিন সবাই। ভগবান, ভগবন্ত, ভগবন্তঃ। যেমন রামঃ রামো রামাঃ, সেরকম ভগবৎ শব্দের রূপ কেমন হয় প্রথমাতে? ভগবান, ভগবন্তৌ, ভগবন্তঃ। প্রত্যেকে বলুন, ভগবান, ভগবন্তৌ, ভগবন্তঃ। ভগবান, ভগবন্তৌ, ভগবন্তঃ। তাহলে প্রথমাতে এই রূপগুলোই হয়, মানে তিনটি রূপ কেমন হয়? ভগবান, ভগবন্তৌ, ভগবন্তঃ। আমাদের কোনটা লাগবে? ভগবান। প্রথমার এক বচনের রূপটা আমাদের লাগবে বাক্যে, তাহলে আমাদের এই রূপটা লাগবে। তাহলে সেটাই লিখে দিই আমরা। তাহলে ভগবান। আচ্ছা, এরপরে রক্ষা করেন, একই রকম আপনারা দেখুন, ওই কপি পেস্ট করুন। পঠতি, ভজতি, নমতি, তাহলে কি হবে? এটার সাথে তাল মিলিয়ে চলুন, রক্ষতি। রক্ষতি। তাহলে রক্ষতি। দেখুন ক্রিয়াপদগুলো আমাদের মানে বেশিরভাগটাই কিন্তু একই রকম ফর্মেই চলে, মানে আলাদা স্ট্রাকচার আমাদের আছে, মানে নেই বলছি না, অনেক আছে, কিন্তু প্রসিদ্ধ অনেক ক্রিয়াপদ আছে যেগুলোই ভবতি পঠতির মতোই চলে, নতুন নতুন ভাবে কিছু হয় না। রক্ষতি, ভগবান রক্ষতি। এবারে এখানে কর্ম কি, আরেকটা শব্দ আছে ভক্ত। ভক্ত এখানে কি? কর্ম, তাই তো? আচ্ছা, কজন ভক্ত? এখানে তো অনেক মানে সবাইকেই রক্ষা করে, তার মানে বহু বচন। কিন্তু আমরা চাই, হ্যাঁ, বহু বচন করতে পারি, অসুবিধা নেই। এক বচন করলে অসুবিধা নেই। ভক্ত আসলে আমরা, ভক্ত বলতে একজন ভক্তকে বোঝাচ্ছে না, মানে এক বচন বললেও আমরা একাধিক ভক্তকেই বোঝাচ্ছি, মানে সারা মানে সকল ভক্তকুলকেই বোঝাচ্ছি। ভক্তকেই বোঝানো হচ্ছে। হ্যাঁ। মানে এক বচন বললেও অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা। বহু বচন আমরা অনেকগুলো এক বচন করে আসছি, এটা বহু বচনই বলবো আমরা। আচ্ছা, তাহলে ভক্ত শব্দ কেমন? তাহলে কর্ম এটা। ভক্ত শব্দটা কিরকম শব্দ? শেষে কি আছে? কোন স্বরবর্ণ আছে? অকার আছে, অকার। তাহলে অকারান্ত শব্দ। অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তাহলে কেমন চলবে? রাম শব্দের মতো। আমাদের কি লাগবে? দ্বিতীয়া, তাহলে কেমন হবে? ভক্তম, ভক্তৌ, রামঃ রামৌ, রামঃ রামম, রামৌ রামান, ভক্তান। আমরা কোনটা ব্যবহার করব? বহু বচনটা যদি নিই তাহলে ভক্তান। তাহলে ভক্তান, তাহলে ভগবান ভক্তান রক্ষতি। হলো? আচ্ছা, এবারে আপনারা বাক্য বলুন। মানে এই যে ক্রিয়াপদ এতগুলো হলো, এই ক্রিয়াপদগুলো দিয়ে বলতে পারেন, নতুন ক্রিয়াপদও বলতে পারেন। এবার সেই বাক্যগুলোতে কর্তা কর্ম একটা ক্রিয়া থাকবে, আর কর্তা কর্মটা চেষ্টা করুন যে কর্তা বা কর্মের মধ্যে এবারে উত্তম পুরুষ বা মধ্যম পুরুষের যাতে ইনক্লুশন হয় সেটা একটু দেখুন। এতক্ষণ আমরা যা কিছু করছি সব প্রায় কর্তা কর্ম সবগুলোই প্রথম পুরুষে চলছে। এবারে একটু মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের প্রবেশ হোক,
তাহলে আপনারা উদাহরণ বলুন কিছু। এই যে ক্রিয়া আছে এই ক্রিয়াগুলো বলতে পারেন, নতুন ক্রিয়া বলতে পারেন, বলুন। আচ্ছা, আলিশা, আলিশা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা বলো, একটা বাংলাতে বাক্য বলো, তোমার মনে কি বাক্য আসছে, যা কিছু। ম্যাম স্যার স্যার সেন্টেন্স বলবো? হ্যাঁ, সেন্টেন্স বলো। রাম ভাত খাচ্ছে। রাম ভাত খাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, রাম ভাত। আচ্ছা বলো, এই বাক্যে কর্তা কে? রাম। রাম কর্তা। আচ্ছা, কর্ম কে? কর্ম এখানে ভাত, কি খাচ্ছে? ভাত, ভাত কর্ম। আর ক্রিয়া হচ্ছে ক্রিয়াপদ খাচ্ছে। খাচ্ছে। এটা কোন বাচ্চের বাক্য? কি বললে স্যার? কোন বাচ্চের বাক্য? বাচ্চ জানো তো, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। স্যার এটা কোন বাচ্চের বাক্য এটা? স্যার কর্মবাচ্য। না, কর্মবাচ্য না। কর্মবাচ্য দেখো, এটা বাংলাতে বলো এই বাক্যটা। রাম ভাত খাচ্ছে, কর্মবাচ্য কি হয়? রামের দ্বারা ভাত খাওয়া হচ্ছে, এরকম বলি আমরা। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস জানো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসের একটা এক্সাম্পল বলো দেখি। না স্যার ওটা জানি না, চ্যাপ্টারটা এখনো হয়নি, ওটা সিলেবাসে আছে। ঠিক আছে, কর্তৃবাচ্য কর্মবাচ্য বলতে আমাদের একই বাক্য, সেই বাক্য বলার ধরন। ঠিক আছে, ধরো রাম ভাত খাচ্ছে বলছি, আর রামের দ্বারা ভাত খাওয়া হচ্ছে, এই দুটো বাক্যের মধ্যে মানে আমাদের বলার স্টাইলটা আলাদা হচ্ছে, কিন্তু আমাদের যে বিষয়টা বোঝাতে চাইছি তার মধ্যে কোনো পার্থক্য হচ্ছে। দেখো, রাম ভাত খাচ্ছে বললে যা বোঝায়, রামের দ্বারা ভাত খাওয়া হচ্ছে এটা বললেও তাই বোঝায়। হ্যাঁ স্যার। অর্থ তো কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ স্যার। শুধু বলার ধরনটা পরিবর্তন হচ্ছে, তাই তো? বলার ধরনটা পরিবর্তিত হচ্ছে। হ্যাঁ স্যার। তো এই প্রথম যে বাক্যটা, প্রথম যে স্টাইলটা, রাম ভাত খাচ্ছে, এটা হচ্ছে দেখো, এটা কর্তৃবাচ্যের বাক্য। আর যখন বলছি রামের দ্বারা ভাত খাওয়া হচ্ছে, সেটা বলবো আমরা কর্মবাচ্যের বাক্য। খেয়াল করে দেখো, রাম ভাত খাচ্ছে যখন বলছি তখন আমরা রাম এটাই বলছি, শুধুমাত্র রাম, মানে যেটা কর্তা, তার সাথে আমরা কিছু জুড়ছি না আর। আর যখন আমরা ওটাকে কর্মবাচ্য বলছি, রামের দ্বারা ভাত খাওয়া হচ্ছে, তখন আমরা দেখো রাম শব্দের সাথে কত কিছু জুড়ে দিচ্ছি, রামের দ্বারা, দ্বারা শব্দ মানে জুড়ে দিচ্ছি, তাই না? স্যার তার মানে হলো ওই কর্তৃ কর্তৃ না, হ্যাঁ কর্তৃবাক্য হলে হবে যখন হলো মানে ওই কর্তার সঙ্গে কিছু জুড়ে দেওয়া হবে, যেমন কিছু জুড়ে দেওয়া হবে না। রামের রাম ভাত খাচ্ছে, এখানে রামের সাথে আমরা কিছু জুড়ছি না, তাই জন্য এটা কর্তৃবাচ্যের বাক্য। আর যখন বলবো রামের দ্বারা, অর্থাৎ কর্তার সাথে যখন আমরা দ্বারা এই শব্দ যোগ করে দিয়ে বলবো, তখন সেটা কর্মবাচ্যের বাক্য। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে দেখো এখানে তাহলে রাম কর্তা, কর্ম হচ্ছে ভাত, আর ক্রিয়াপদ হচ্ছে খাচ্ছে। আচ্ছা, খাচ্ছে তাহলে ক্রিয়াপদ, তার রূপটা কেমন হবে তুমি জানো তো? গচ্ছতির রূপ জানো, হ্যাঁ স্যার। পঠতির রূপ জানো, পঠতি পঠতঃ পঠন্তি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে কি হবে এখানে? খাদতি, তার মতোই চলবে। খাদতি খাদতি খাদতঃ খাদন্তি। খাদতঃ খাদন্তি। আচ্ছা, এবার আমাদের কোনটা লাগবে? আচ্ছা, এই খাদতি খাদতঃ খাদন্তির এগুলোর অ্যাড্রেস কিরকম বলো তো? মানে এই যে 9টা রূপ কেন হচ্ছে? কারণ প্রথম পুরুষ একবচনে খাদতি, প্রথম পুরুষ দ্বিবচনে খাদতঃ, প্রথম পুরুষ বহুবচনে খাদন্তি, তাই তো? এরকমই। হ্যাঁ এরপরে খাদসি খাদতঃ খাদতা, সেগুলো কিসের? মধ্যম পুরুষ একবচনে খাদসি, মধ্যম পুরুষ দ্বিবচনে খাদতঃ,
মধ্যম পুরুষ বহুবচনে খাদাথ, জি খাদসি খাদাথ, খাদাথ। এবার উত্তম পুরুষ একবচনে খাদামি, উত্তম পুরুষ দ্বিবচনে খাদাবহ, খাদাবাহা উত্তম পুরুষ বহুবচনে খাদামহ। খাদামাহা আচ্ছা, তাহলে এটার মানে কি? কর্তা, এই যে মানে এটার মানে কি যে উত্তম মানে প্রথম পুরুষ একবচনে কি হয়? খাদতি। অর্থাৎ কর্তা যখন প্রথম পুরুষ একবচনের, তখন আমি খাদতি এই ক্রিয়াপদটা বলবো। যেমন তুমি বাংলাতে যেমন দেখো, বাংলাতে যেমন প্রথম পুরুষের যখন কর্তা হয়, সে, তারা, রাম, শ্যাম, তখন কি বলো? যাচ্ছে বলো। তখন কি বলো? হ্যাঁ স্যার রাম শ্যাম যাচ্ছ, রাম শ্যাম হ্যাঁ স্যার বা রাম যাচ্ছি, এরকম বলি আমরা? হ্যাঁ স্যার বলি না তো? তাহলে আমরা প্রথম পুরুষের, যদি কর্তা প্রথম পুরুষের হয় তখন আমরা কি বলি? যাচ্ছে। সেরকমই কর্তা যদি প্রথম পুরুষের একবচন হয় তখন আমরা কি বলবো? খাদতি। কর্তা যদি প্রথম পুরুষ দ্বিবচন হয় তখন বলবো খাদতঃ। এইভাবে কর্তা যদি মধ্যম পুরুষের একবচন হয় তখন আমরা বলবো খাদসি। হুম, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার আচ্ছা, এবার দেখো আমাদের এই যে বাক্য আছে, এই বাক্যের কর্তাটা কি আছে? কর্তা রাম, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার প্রথম পুরুষ একবচন। রাম কোন হুম, পুরুষের? প্রথম পুরুষ। প্রথম পুরুষে তাহলে প্রথম পুরুষের একবচনে কি হবে? রামঃ। হুম, আর তাহলে কোন ক্রিয়াপদটাকে আমরা নেব? প্রথম পুরুষের একবচনের যে ক্রিয়াপদ, সেটা কি আছে আমাদের? আহ, খাদতি। খাদতি আর কি খাচ্ছে? ভাত। ভাতটা হচ্ছে আচ্ছা কর্ম। তাহলে হ্যাঁ স্যার অন্ন, কর্মে কি হবে? দ্বিতীয়া বিভক্তি, একবচন, অন্নম খাদতি। রামঃ অন্নম খাদতি। বোঝা গেল? হ্যাঁ স্যার আচ্ছা, এরপরে আর একটা বাক্য, এবারে অন্য একজনকে একটা বাক্য বলুন। নেক্সট, এরপরে সেন্টেন্স। বলবো? বলুন, সেন্টেন্স নিজেরা বলুন আপনারা। সে নদীতে মাছ ধরতে গিয়েছিল। গিয়েছিল না, বর্তমান, সবকিছু এখন বর্তমানে করতে হবে। আর আহ, এত বড় সেন্টেন্স না, মানে নদীতে এটা অধিকরণ হয়ে যাচ্ছে, আমরা এত বড় করবো না, আমরা শুধু কর্তা, তাহলে কর্ম আর ক্রিয়া। আর সে কর্তা আচ্ছা, আর একটা কথা, কর্তা এবং কর্মের মধ্যে একটা যেন মধ্যম পুরুষ অথবা উত্তম পুরুষের হয়। মানে সবকিছু প্রথম পুরুষে আমরা করব না, কর্তা বা কর্মের মধ্যে কোনো একটা, মানে তুমি তোমরা অথবা আমি আমরার মধ্যে আসে। তাহলে তুমি স্কুলে যাচ্ছ। তুমি স্কুলে যাচ্ছ। বাহ। আচ্ছা, এই বাক্যটা আমরা করবো তাহলে। তুমি স্কুলে যাচ্ছ। আচ্ছা, এই বাক্যের কর্তাকে? তুমি। কর্তা তুমি। স্কুলে, স্কুল হচ্ছে এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করলে, মানে ক্রিয়াকে আমরা কি দিয়ে প্রশ্ন করলে স্কুল উত্তরটা পাবো? কোথায় যাচ্ছ? হ্যাঁ, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা আসলে কি হয়? অধিকরণ, তাই তো? অধিকরণ। দেখবেন আমি কারকের যে নোটস পাঠিয়েছি, যেটা একটা স্টাডি মেটেরিয়াল, ওখানে ওটা ভালো করে পড়বেন। ওটা সবাই দেখেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ওখানে কোথায় আর দেখবেন। কখন, কোথায় আর কখন বললে হুম, তখন অধিকরণ করে। অধিকরণ। তাহলে স্কুলটা হচ্ছে অধিকরণ, তাই তো? হুম। আচ্ছা, এবারে আমাদের সংস্কৃতে একটা স্পেশাল, মানে একটা ব্যতিক্রম নিয়ম আছে এখানে, ব্যতিক্রম জিনিস এখানে কি, যে গতি মানে যাওয়া বোঝালে, যাওয়া ক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে যেটা অধিকরণ, সেটা অধিকরণ হবে না, সেটা কর্ম হবে। ব্যতিক্রম নিয়মটা কি? যাওয়া ক্রিয়ার ক্ষেত্রে যাওয়া ক্রিয়ার ক্ষেত্রে যেটি অধিকরণ তা
অধিকরণ না হয়ে কর্ম হবে। ঠিক আছে, তাহলে স্কুল এখন এখানে কি তাহলে বলবো আমরা? স্বাভাবিক নিয়মে এটা অধিকরণ, কিন্তু এটা কর্ম। কেমন? আচ্ছা, এরপরে ক্রিয়াপদ কি আছে? যাচ্ছ। আচ্ছা, এবার আমরা বাক্যটার অনুবাদ করব। এই বাক্যের কর্তাকে তুমি, তাই তো? কর্তৃবাচ্যের বাক্য এটা। যাচ্ছ, এই ক্রিয়াপদ দেখেই আমরা বুঝতে পারছি বাক্যটা কর্তৃবাচ্যের বাক্য, রাইট? তাহলে আমরা এখন কর্তাতে তাহলে কোন বিভক্তি করব? কর্তৃবাচ্যের বাক্যে কর্তায় প্রথমা বিভক্তি হয়, তাই তো? তাহলে আমাদের কর্তা এখানে তুমি। সংস্কৃতে তুমিকে বলার জন্য কোন শব্দ আছে? ইউষ্মৎ। ইউষ্মৎ শব্দ। তার রূপটা কেমন হয়? ত্বম, ইউবাম, ইউয়ম। দ্বিতীয়াতে ত্বম, ইউবাম, ত্বম, ইউবাম, ইউয়ম। ত্বম, ইউবাম, ইউষ্মান। আচ্ছা, আমাদের কোনটা লাগবে? তুমি, কর্তায় প্রথমা। তাহলে আমাদের প্রথমা কটা তুমি? একটা। তাহলে প্রথমার এক বচন। তাহলে আমাদের কোন রূপটা লাগবে? এই রূপটা, ত্বম। আচ্ছা, এবার বিদ্যালয় শব্দ। বিদ্যালয় শব্দ কেমন? বিদ্যালয় শব্দ হচ্ছে অকারান্ত শব্দ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তাহলে পুংলিঙ্গ অকারান্ত শব্দ, এর রূপটা কেমন? তাহলে বিদ্যালয়ঃ প্রথমাতে, বিদ্যালয়ঃ, বিদ্যালয়ৌ, বিদ্যালয়াঃ। দ্বিতীয়াতে বিদ্যালয়ম, বিদ্যালয়ৌ, বিদ্যালয়ান। আচ্ছা, আমাদের কোনটা লাগবে? কর্মকারক। তাহলে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি লাগবে আমাদের। কটা বিদ্যালয়? একটা। দ্বিতীয়ার এক বচন, তাহলে বিদ্যালয়ম। আমাদের এইটা লাগবে, ত্বম বিদ্যালয়ম। আর যাচ্ছ, যাচ্ছ বলতে আমরা কোন ক্রিয়াপদ ব্যবহার করি? গচ্ছতি, তাই তো? গম ধাতু। তার রূপ কেমন হয়? গচ্ছতি, গচ্ছতঃ। এটা হচ্ছে প্রথম পুরুষে গেল। আচ্ছা, এবারে মধ্যম পুরুষে গচ্ছসি, গচ্ছতঃ, গচ্ছথ। আমাদের কোনটা লাগবে? আমরা দেখবো আমাদের কর্তা কি আছে, কর্তার পুরুষ বচন কি আছে। কর্তা আমাদেরকে তুমি, তার পুরুষ বচন কি? মধ্যম পুরুষ এক বচন। আমাদের তাহলে গম ধাতুর মধ্যম পুরুষের এক বচনের ক্রিয়াপদ কোনটা? এইটা, তাই তো? তাহলে আমাদের বাক্যটা কি হবে? ত্বম বিদ্যালয়ম গচ্ছসি। প্রত্যেকের আইডিয়া হচ্ছে কিভাবে আমরা বাক্যগুলো করব, বাক্যের স্ট্রাকচার কেমন হচ্ছে? হ্যাঁ স্যার, হচ্ছে। আচ্ছা, তাহলে কি মনে হচ্ছে, পারবেন তো সবাই? হ্যাঁ স্যার, কিন্তু আরো প্র্যাকটিস করতে কতগুলো না গুলিয়ে যাচ্ছে। না, গুলিয়ে যাওয়ার কিছু নেই তো ম্যাডাম, পুরোটাই অঙ্কের মতো একেবারে। মানে আমাদের দেখতে হবে ক্রিয়াপদ আমাদের অনেকগুলো আছে তো, যেমন দেখবেন ওই মানে অনেকগুলো চয়েস থাকলে আমাদের কি একটা ক্রাইটেরিয়া থাকে তো, সেরকমই। এখন ক্রিয়াপদ আমার হাতে 9টা ক্রিয়াপদ আছে। 9টা ক্রিয়াপদের মধ্যে আমি কোনটাকে ব্যবহার করব, তার ক্রাইটেরিয়া কি? কর্তার পুরুষ বচন অনুসারে আমি ব্যবহার করব। তাহলে যে পুরুষ যে বচনের কর্তা, সেই পুরুষ সেই বচনের ক্রিয়া। সরি, ক্রিয়া না, ক্রিয়াপদ।
তাহলে বাক্যে আমার যে পুরুষ যে বচনের কর্তা থাকছে সেই বচন সেই পুরুষ সেই বচনের ক্রিয়াপদটাকে আমাকে চুজ করতে হবে। স্যার ঠিক আছে, বলুন। বলছি এই যত শব্দরূপ আছে বা ধাতুরূপ আছে এগুলো কি সব মানে যত বেশি সম্ভব মুখস্থ রাখতে হবে ভালো বাক্য বলার জন্য? হ্যাঁ, অবশ্যই একটা জিনিস খেয়াল করছেন যে সবকিছুই হ্যাঁ, মানে শব্দরূপ আর ধাতুরূপ আপনাকে তাহলে ধাতুরূপের উপর। মানে আপনি জানেন যে একটা আপনাকে বাক্য দেওয়া হলো, ধরুন যে আচ্ছা ধরুন একটা বাক্য আপনাকে আমি দিচ্ছি, এরকম একটা বাক্য বলা হলো যে পিতা মাতাকে রক্ষা করছেন বা রক্ষা করছে। আচ্ছা, এই বাক্যের ক্ষেত্রে আপনি কিন্তু জানেন, আপনি কি কি জানেন এই বাক্যে, যে আমাকে পিতা এই বাক্যের কর্তা, তাহলে আমাকে বলতে পিতাকে কি করতে হবে, প্রথমা এক বচন, মানে এক পিতা বছর। শব্দের প্রথমার এক বচন, এই রূপটা আমার লাগবে। মাতা কর্ম, তাহলে কর্মে দ্বিতীয়া, মাতা একজন, তাহলে দ্বিতীয়ার এক বচনের এক রূপটা আমার বছর। লাগবে। আর রক্ষা করছে আমি জানি, রক্ষতি, মানে রক্ষা করছে ধাতু হচ্ছে রক্ষ, সেখান থেকে আমার কোনটা লাগবে, পিতা অনুসারে লাগবে, পিতা প্রথম পুরুষ এক বচন, তাই প্রথম পুরুষ এক বচনের ক্রিয়াপদ রক্ষতি, এটাকে নেব আমরা। এবার আপনি এখানে জানেন নাকি, আপনি এই পর্যন্ত জানেন, আপনি এতটুকুই জানেন যে আমার এটা লাগবে, তাই না, আপনি এটাই জানেন আমার এতটুকু লাগবে। এবারে এই ফর্মটা যে কি আছে সেটা তো জানেন না আপনি, অর্থাৎ শব্দরূপটা কি আছে। তাহলে পিতা শব্দের প্রথম আর এক বচনে কি রূপ হয়, মাতা শব্দের দ্বিতীয় আর এক বচনে কি রূপটা হয়, সেটা তো আপনি জানেন না। সেই জায়গাটাতে যেতে গেলে আমাকে কি করতে হবে, শব্দরূপটা জানতে হবে। এই লতা শব্দের মতো মনে হয়। হ্যাঁ, লতা শব্দের মতো হবে কি না, শব্দ? এটাই সমস্যা, সবকিছু লতা শব্দের মতো হবে না। মানে আমরা যারা মোটামুটি সংস্কৃত প্রাথমিকভাবে শিখি বা মানে সামান্য শিখতে শুরু করি, বা যারা সংস্কৃত জানি না, তারা সবকিছুই ভাবি যে সবকিছুই রাম শব্দের মতো হবে। মানে এখন হরি শব্দ হচ্ছে রাম শব্দের মতো, রামস্য ষষ্ঠীতে, হরিস্য পিতাস্য, মানে এটা তো হয় না, মানে সমস্ত শব্দের একটা অ্যাড্রেস আছে, মানে একটা স্যাম্পেল আছে। পিতা শব্দ আসলে পিতৃ শব্দ, মূল শব্দটা হচ্ছে পিতৃ, অর্থাৎ এটা ঋকারান্ত শব্দ, এটা ঋকারান্ত শব্দ, তাহলে ঋকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাহলে এটা হচ্ছে ঋকারান্ত পুংলিঙ্গ শব্দের মতো চলবে। তাহলে এই এই যে এই শব্দরূপ গুলো, এগুলো মনে হচ্ছে সবকটা আমাদের কাছে নেই তো। তাহলে এই এটা যে ঋকারান্ত এটা কেমন হবে পুংলিঙ্গ। দেখুন, আমি একটু দাঁড়ানো ম্যাডাম, এই পিতৃ শব্দের উপরে ঋকারান্ত পুংলিঙ্গ শব্দ কেমন চলে, প্রথমাতে পিতা, পিতরৌ, পিতরহ। এখন যদি এটাকে আমরা সবাই রামের মতোই ভেবে নিই, রামের মতো ভেবে নিয়ে আমরা যদি এরকম করি পিতাহ, পিতৌ, পিতাহা, তাহলে সেটা আসলে শব্দরূপের সঠিক ফর্মটা আমরা জানি না, আমরা সবাইকে রামের মতোই ভাবছি, এটা হচ্ছে ভুল। তাহলে আমাদের কি জানতে হবে, শব্দরূপ জানতে হবে। মানে আমরা একটা সেন্টেন্সের অনুবাদ আমরা তখনই করতে পারবো যে আমরা হয়তো স্ট্রাকচারটা জানি, যে এখানে আমাকে কি ইউজ করতে হবে, যেহেতু আমরা কারক জানি, কারকে কোন বিভক্তি হয় সেটা জানি, তাই আমরা যে কোনো একটা সেন্টেন্স দেখে আমরা বলে দিতে পারবো যে এখানে এই শব্দটাতে আমাকে এই শব্দটার এই বিভক্তির এই রূপটা আমার লাগবে, অর্থাৎ এই শব্দের আমার ধরুন তৃতীয়ার এক বচনটা লাগবে, এই শব্দের আমার চতুর্থীর দ্বিবচন লাগবে, এটা আমরা বলে দিতে পারবো, অর্থাৎ স্ট্রাকচারটা আমরা জানি, কিন্তু আমরা অ্যাকচুয়াল যে ওই দ্বিতীয়ার এক বচনের যে ফর্ম কি রূপটা হয় সেটা তো জানি না। তাহলে ওই জন্য শব্দরূপটা জানতে হবে, না হলে আমরা বাক্য রচনাগুলো করতে পারবো না। ঠিক আছে, এবার মাতা শব্দ কেমন হয়, মাতা শব্দ হচ্ছে মাতা, মাতারৌ, মাতারহা,
আচ্ছা সরি, মাতরৌ, মাতা মাতরৌ মাতরঃ। তার নেক্সট দ্বিতীয়াতে মাতরম মাতরৌ মাতৃহি। দুটো রেখার হবে, দীর্ঘ রেখার হবে বিসর্গ। ঠিক আছে, তো তাহলে এইভাবে, তাহলে দেখুন আমাদের বাক্যটা কেমন হবে এখন আমরা বলতে পারবো, তাই তো? কি হবে বাক্যটা তাহলে আমাদের এখন? আমাদের কি লাগবে? পিতা শব্দের প্রথম আর একবচন কি হয়? পিতা। মাতা শব্দের দ্বিতীয় আর একবচন, তাহলে কি হবে? মাতরম আর রক্ষতি। আচ্ছা, তাহলে কর্তৃবাচ্যের সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয় এই নিয়ে কারো কোনো সংশয় আছে এখনো? যদি কোনো প্রশ্ন থাকে বলুন। কর্তৃবাচ্যের বাক্যের স্ট্রাকচার, তাহলে কারো কোনো ডাউট নেই, তাই তো? আচ্ছা, আমরা কি আরো কিছু বাক্য এরকম অভ্যাস করব? স্যার বলুন। বলছি বন্দে মাতরম, এটা কি একটা মানে বাক্য? হ্যাঁ, এটা একটা বাক্য। এটা এটার মানে কি? বন্দে মানে আমরা যেটা মানে বন্দনা করছি, আর মাতরমের যে মানে দ্বিতীয় আর এক মাতরম হচ্ছে কর্ম, তাহলে দ্বিতীয় আর একবচন আছে মানে কর্ম ওটা, তাহলে মাতাকে বন্দনা করছি। এবারে বন্দে ক্রিয়াপদটা কি? বন্দে ক্রিয়াপদটা হচ্ছে উত্তম পুরুষের একবচনের ক্রিয়াপদ, তাহলে ওখানে কর্তা আসলে উহ্য আছে, অহম। উত্তম পুরুষের একবচনের ক্রিয়াপদ হচ্ছে বন্দে, তাহলে কর্তা তাহলে ওখানে কি? উত্তম পুরুষের, উত্তম পুরুষ একবচন অহম, তাহলে আমি বন্দনা করছি, আমি মায়ের বা আমি মাকে বন্দনা করছি। ঠিক আছে। আচ্ছা, ধরুন আমরা আরো কিছু এরকম নতুন নতুন ক্রিয়াপদ জানার জন্য আরো কয়েকটা বাক্য অভ্যাস করি। আচ্ছা, ধরুন একটা বাক্য, নতুন একটা বাক্য, নতুন একটা ক্রিয়াপদ শিখবো আমরা। ধরো এরকম, আমরা গান করছি। কি হবে এখানে? আপনারাই বলুন কি হবে, যেখানে আটকাবে সেখানে আমি বলবো। বলুন। वयं হুম, गीतं হচ্ছে অয়ং গীতম, কুর্মः তারপরে কুর্মः কুর্মঃ। হুম। আচ্ছা, বলুন সেন্টেন্সের স্ট্রাকচারটা সবাইকে একটু বলুন, বা কি ক্রিয়াপদ ইউজ হলো, তার রূপটা কেমন হয় সবাইকে একটু বলুন। আমরা अहम् आवां वयं वयं আমরা वयं হুম, তাহলে আমরা হচ্ছে এই বাক্যের কর্তা, এটা কর্তৃবাচ্যের বাক্য। কর্তৃবাচ্যের বাক্যে কর্তা হচ্ছে আমরা, আমরা কর্তৃবাচ্যের বাক্যে কর্তাতে প্রথমা বিভক্তি হয়, তাহলে কর্তা হচ্ছে আমরা, সেখানে প্রথমা হবে আমরা, তাহলে বহুবচন, তাহলে বহুবচন অসমর্থের প্রথমার বহুবচনের রূপটা আমাদের লাগবে। মানে আমরা এই শব্দটাকে ফিল আপ করতে গেলে আমাদের অসমত শব্দের প্রথমা বিভক্তির বহুবচনের রূপটা লাগবে, তাহলে অহম আবাম বয়ম, वयं তাহলে বয়ম। নেক্সট, গীত গীতः নর শব্দের মতো
না, নর শব্দ নয়, গীত শব্দ হচ্ছে ক্লিবলিঙ্গের শব্দ, মানে ফল শব্দের মতো। ক্লিব। আচ্ছা পট, হ্যাঁ কেমন? আচ্ছা। ফল শব্দের মতো। ফলম ফলে ফলানি, ফলম, ফলম হ্যাঁ ফলে ফলানি, ফলানি, গীতম গীতে গীতানি, গীতম গীতে গীতানি। হ্যাঁ তাই তো? তাহলে আমাদের কি লাগবে এখানে? গীত হচ্ছে এখানে কর্ম, গান হচ্ছে কর্ম, কর্ম, তাহলে দ্বিতীয়ার এক কর্মকারকে বচন, দ্বিতীয়ার এক বচন। এক বচন, তাহলে দ্বিতীয়ার এক বচনে কি রূপ হয়? গীতম, গীতম, গীতম। তাহলে বয়ম গীতম। আর ক্রিয়াপদটা আমরা কি ইউজ করছি? করোমি, করোমি, আচ্ছা, এখানে করাব, কি ধাতু আছে? করছি কে বোঝানোর জন্য ধাতু কি আছে আমাদের? ক্রি, ক্রি ক্রি ধাতু। ধাতু, কেমন? হ্যাঁ ক্রি ধাতু, করছি আমরা কি ধাতু? করা অর্থ হচ্ছে ক্রি ধাতু। ক্রি, তার রূপটা একটু আলাদা, ঠিক আছে? তার রূপটা আর কি এরকম হয় না, মানে গচ্ছতির মতো হয় না, গচ্ছতি রক্ষতি নমতি ভবতির মতো হয় না। সেরকম হলে কেমন শোনাতো? করতি, করতাহা, করন্তি, তাই না? এরকম হতো। হ্যাঁ করসি, করথহ, করসি, করথহ, করথহ, করথ, করথহ, করমি, করমি, করবহ, করাবহ, করাবহ, এরকম শোনাতো। হ্যাঁ যদি এটা আমাদের ভবতির মতো যদি হতো তাহলে এরকমটা হতো, তাই না? হ্যাঁ কিন্তু সেটা অ্যাকচুয়ালি এরকম হয় না, মানে ক্রি ধাতুর রূপটা একটু আলাদা। রূপটা কেমন হয়? রূপটা হচ্ছে করতি, কুরুতহ, কুর্বন্তি, করোসি, কুরুথহ, কুরুথ, কুরুথ, করোমি, কুর্বহ, কুর্মহ, কুর্মঃ। ঠিক আছে? রূপটা সবাই বলুন, বললে মনে থেকে যাবে। করোতি, কুরুতহ, কুর্বন্তি। সকলে আনমিউট করে দিন। করতি কুরুতহ। সবাই মিলে আনমিউট, সবাই আনমিউট করে। আচ্ছা, আমি বলছি, আমাকে শুনে শুনে সবাই বলবেন। আমি 3টে করে বলবো, শোনার পরে বলবেন। করোতি, কুরুতহ, কুর্বন্তি, করোতি কুরুতহ, কুর্বন্তি, করোসি, কুরুথহ, কুরুথ, করোসি কুরুতহ, কুরুথ, করোমি, কুর্বহ, কুর্মঃ, করোমি, কুর্বহ। আচ্ছা, এবারে আমাদের যে বাক্যটা রয়েছে, এই বাক্যের ক্ষেত্রে আমাদের কোনটা লাগবে, মানে কোন ফর্মটা লাগবে আমাদের? আমরা কর্তাকে দেখব। ক্রিয়াপদকে চুজ করতে গেলে আমরা সবসময় কর্তাকে দেখব। মানে কর্তৃবাচ্যের বাক্যে আমাকে এই যে 9টা ক্রিয়াপদ হলো, 9টা ক্রিয়াপদের মধ্যে আমি কোন ক্রিয়াপদটাকে চুজ করব, মানে বাক্যের কোন ক্রিয়াপদটাকে আমি ব্যবহার করব, সেটা ঠিক করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে বাক্যে কর্তাকে দেখতে হবে। কর্তা কোন পুরুষ কোন বচনে আছে। আমার এই বাক্যে কর্তা কি আছে? আমরা, তাই না? এই বাক্যে কর্তা কি আছে? আমরা। আমরা তাহলে কোন পুরুষ কোন বচন? উত্তম পুরুষ বহুবচন। তাহলে আমাকে কি করতে হবে? উত্তম পুরুষ বহুবচনের ক্রিয়াপদটাকে নিতে হবে। উত্তম পুরুষের বহুবচনের ক্রিয়াপদ কি আছে? কুর্মঃ, তাই না? কুর্মঃ এটা আছে। তাহলে আমাকে কুর্মঃ এই ক্রিয়াপদটাকে ইউজ করতে হবে। তাহলে এই বাক্যটার অনুবাদটা তাহলে কেমন হবে? বয়ম, বয়ম বয়ম গীতম, অথবা গান, গানম দুটোই করতে পারি, গীতম গানম যা খুশি। কুর্মঃ। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে যখন আমরা ক্রি ধাতু দিয়ে করছি, অর্থাৎ গান হচ্ছে কর্ম,
এরকম ভাবে করছি। আচ্ছা, এই বাক্যটা আমরা দুভাবে তো আর একটা ভাবে করতে পারি তো। যেমন ধরুন, আমি যদি এখন বলি এরকম যে একটা বাক্য ধরুন এরকম আছে, আমরা যাচ্ছি। এই বাক্যটাকে আমি মানে যাচ্ছি ক্রিয়াপদটাকে আমি ভেঙে বলতে পারি যে আমরা গমন করছি, তাই না? তো যাচ্ছিটাকে আমি দুটো অংশে স্প্লিট করে দিলাম, রাইট? তো খেয়াল করে দেখুন, আমরা কিন্তু পৃথিবীতে যত ক্রিয়া আছে সমস্ত ক্রিয়াকে আমরা এরকম করছি দিয়ে বলতে পারি, করা ক্রিয়া দিয়ে আমি সবকিছুকেই ভাঙতে বলে দিতে পারি। মানে যখন আমরা সেটাকে একটা একক ক্রিয়া হিসেবে বলছি তখন যাচ্ছিটাকে আমরা ভেঙে বলতে পারি গমন করছি। তাহলে যদি আমরা এই দুটো বাক্যের অনুবাদ করি, দেখুন ভালো করে দেখুন সবাই, এই দুটো বাক্যের অনুবাদ আমরা কি করব? আমরা যাচ্ছি তার অনুবাদটা কেমন হবে? বয়ম বয়ম গচ্ছামহ, বহু বচন। আর পরের বাক্যটা আমরা করতে পারি বয়ম গমনম কুর্মঃ। আচ্ছা, এই যে দুটো বাক্য দেখছেন, দুটো বাক্যের মধ্যে একটু বলুন তো কি আলাদা হচ্ছে? দুটো বাক্যের স্ট্রাকচারে কি হচ্ছে? মানে দুটো বাক্যের তো অর্থ একই, অর্থে কোনো পার্থক্য নেই তো? না স্যার। তাহলে কি করছি আমরা? চেঞ্জটা কি হচ্ছে এখানে? কি হচ্ছে না, আমরা প্রথম বাক্যে মূল যে ধাতু অর্থাৎ মূল যে ক্রিয়াপদ, ওই যাওয়া ক্রিয়াটাকে বলার জন্য আমরা মূল ধাতুটার ব্যবহার করেছি, কম ধাতু। যা অর্থে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট বা মূল ধাতু হচ্ছে গম, তার রূপটা ব্যবহার করেছি, সেই ধাতু রূপের ব্যবহার করেছি বয়ম গচ্ছামহ, অর্থাৎ স্পেসিফিক ধাতুর আমরা ইউজ করেছি। মানে স্পেসিফিক ক্রিয়াকে বলার জন্য স্পেসিফিক ধাতু। এবার ওই স্পেসিফিক ধাতুটা আমরা যখন ভেঙে দিচ্ছি, অর্থাৎ ওই ক্রিয়াপদকে বলার জন্য আমি কি করছি? অর্থটা একই রাখছি, কিন্তু আমি ক্রিয়াপদটা আমি ইউজ করছি করা। যাচ্ছি, গমন করছি। খেয়াল করে দেখুন, আমি পৃথিবীতে যত ক্রিয়া আছে সব ক্রিয়াকেই আমি এইভাবে বলতে পারি, মানে করছে দিয়ে সবকিছুকেই বলতে পারি। খাচ্ছি, ভোজন করছি। গাইছি, গান করছি। তাই না? তাহলে খেয়াল করে দেখুন, যে কোনো বাক্যের আমরা যদি ক্রিয়াপদের রূপ না জানি, আমরা কিন্তু ক্রি ধাতু ব্যবহার করে সেই মানে পার করতে পারি জিনিসটাকে। মানে শুধুমাত্র আমি ক্রি ধাতুর রূপই জানবো, অন্য কোনো ধাতুর রূপ আমি জানি না। আমাদের সংস্কৃতে প্রায় 2000 মতো ধাতু আছে, আমি শুধুমাত্র ক্রি ধাতুর রূপটা জানি, আর বাকি কোনো ধাতুর রূপ কি হয় আমি জানি না। আমি সংস্কৃতে যে কোনো বাক্যের অনুবাদ করতে পারবো কিনা। কারণ আমি ধাতু রূপ তো আমি ক্রিধাতু রূপের ক্রিধাতুর যে রূপ, ক্রিধাতুর রূপ ব্যবহার করেই তো আমি পার করে সবকিছু বাক্য আমি পার করে দিতে পারবো, কারণ সমস্ত বাক্যে ক্রিধাতু ইজ কমন। তাহলে উপরের বাক্যটা আমরা একই রকম ভাবেই করতে পারি। আমরা গান করছি, বয়ম গীতম অথবা গানম কুর্মঃ। আর যখন আমি গান করছি, এটাকে একটা সিঙ্গেল ধাতু হিসাবে, মানে গান করা অর্থে যে পার্টিকুলার ধাতু আছে সেই ধাতুকে নেব, তখন হচ্ছে গা ধাতু। তখন বাক্যটা কেমন হবে? বয়ম
গায়, রূপটা কেমন হয়? গায়ামহ, রূপটা আসলে এরকম হয়, গায়তি, গায়তঃ, গায়ন্তি, গায়সি, গায়থঃ, গায়থ, গায়ামি, গায়ামহ, গায়ামহ। আমাদের কোনটা লাগবে? আমরা। আর আমাদের এই রূপটা লাগবে, মানে বয়ম গায়ামহ। আমরা এটাও করতে পারি, আবার উপরেরটাও করতে পারি। অর্থাৎ স্পেসিফিক ধাতুর ব্যবহার করলে সেটা করতে পারি, আর একটা ক্রি ধাতু, মানে ধাতুর উপর হচ্ছে আমি ক্রি ধাতুটা ইউজ করছি, তখন হচ্ছে গান ইত্যাদি অংশগুলো কর্ম হয়ে যাচ্ছে। আমি কি করছি? আমরা কি করছি? গান। তখন কির উত্তরে কি আসছে? গান। গান হচ্ছে কর্ম, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। সেরকম নিচের বাক্যতেও তাই। দেখুন যে বয়ম গচ্ছামহ, আমরা যাচ্ছি, আমরা গমন করছি। কি করছি? গমন করছি। গমন হচ্ছে কর্ম হয়ে গেছে, তাই জন্য কর্মের দ্বিতীয় আর এক বচন, গমনম কুর্মঃ। একই রকম ভাবে আমরা উপরের বাক্যগুলো সবগুলোই করতে পারি, যে কটা আমরা আজকে দেখেছি, তাই না? এই যে বাক্যটা আছে, এটাকে আমরা করতে পারি। কি বলবো? রামঃ ভজনম করোতি। শিবটাকে এখন বাদ দিচ্ছি, রামঃ ভজতি, রামঃ ভজনম করোতি। দুটোই বলতে পারি আমরা, রামঃ ভজতি, রামঃ ভজনম করোতি। একই রকম ভাবে এই বাক্যটা আমরা কি বলবো? রামঃ নমতি, রামঃ নমনম করোতি। এই বাক্যটাকেও তাই, ভগবান রক্ষতি, ভগবান রক্ষাম অথবা রক্ষণম করোতি। খাচ্ছে, রামঃ খাদতি, রামঃ খাদনম করোতি। খেয়াল করে দেখুন, পৃথিবীতে কিন্তু আমি শুধুমাত্র, যদি মানে কোনো একজন ব্যক্তি আছেন যিনি শুধুমাত্র ক্রি ধাতুর রূপ জানেন আর অন্য কোনো ধাতুর রূপ জানেন না, তাহলে তিনি সংস্কৃতের 100%, মানে যত বাক্য আছে সব বাক্যের অনুবাদ করতে পারবেন কিনা। মানে ক্রিয়াপদের ক্ষেত্রে অনুবাদ করতে তার আটকাবে কি? না স্যার, আটকাবে না। তাহলে স্যার এইভাবেই করবো সবকিছু। না, এইভাবে করবেন এমনটা বলছি না, আমি আপনাদেরকে একটা খুব সোজা রাস্তা শিখিয়ে দিলাম বলে সেটা করবেন এমনটা না। না, এটা জেনে এটার রাখবো। এটার অবলম্বন তখনই করবেন যখন আপনি মূল ধাতুর রূপটা জানেন না, সেক্ষেত্রে করবেন। মানে এখন আমি সব যেটা জানি সেক্ষেত্রেও সব জায়গায় এটা ইজি লাগছে বলে একেবারে মানে আমি সবসময় এটা করবো এমনটা না। যেখানে আমার আটকাবে, যে একটা বাক্য পেয়েছি সেখানে আমি যে ক্রিয়াপদটা এসছে সেই ক্রিয়াপদের জন্য যে ধাতু তার রূপটা আমি জানি না, সেক্ষেত্রে আমি এই পদ্ধতিটা অবলম্বন করে করতে পারি। মানে সেক্ষেত্রে আমি ক্রি ধাতু ব্যবহার করে আমি জিনিসটাকে পার করতে পারি, তাই বলে সব জায়গাতে না। স্যার আপনি তখন একটা সেন্টেন্স বলেছিলেন যে পিতা মাতাকে রক্ষা করছে, এখানে মাতা তার মানে কর্ম হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু অনেক জায়গায় মাতা কর্তা হিসেবেও ব্যবহার হতে পারে। তার মানে একই শব্দ কখনো মানে শব্দরূপ আবার ধাতুরূপ দুটোই থাকতে পারে। না, ব্যাপারটা সেটা না তো। শব্দরূপ ধাতুরূপ বলতে, ধাতুরূপ ধাতুরূপ বলতে ক্রিয়া। হ্যাঁ হ্যাঁ, ক্রিয়ার যে রূপগুলো, কিন্তু ওখানে যেটা মাটা ছিল, যে মাতারং হলো, ওটা তো তাহলে ওটা কি মানে ধাতু রূপে হয়েছিল না শব্দ? ধাতুরূপ না। আচ্ছা, মাতাটা কি ক্রিয়া? আহ না মাতা, না মাতা ক্রিয়া না, ঠিক ওটা মানে তাহলে শব্দরূপ। শব্দরূপ। ধাতুরূপ মানে হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়াপদ হলে আমরা ধাতুরূপ হবে।
ওকে স্যার একটু গুলিয়ে দিচ্ছি। ধাতুরূপ বলতে আমাদের ক্রিয়াপদ। হ্যাঁ স্যার। যেমন আমরা বাংলাতে যেটা শুনে অভ্যস্ত যে নামপদ আর ক্রিয়াপদ, তাই তো? হ্যাঁ স্যার। নামপদ আর ক্রিয়াপদ, সেটা আমরা সংস্কৃতে কি বলছি, নামপদটাকে বলছি শব্দরূপ, আর ক্রিয়াপদটাকে আমরা বলছি ধাতুরূপ। ঠিক আছে? আচ্ছা, আপনারা শব্দরূপ, ধাতুরূপ, শব্দ শঙ্খ স্যার বা চন্দন স্যার পড়াচ্ছেন। শব্দরূপ এখনো পর্যন্ত কি কি শিখেছেন দেখি? আমাদের শেখার মধ্যে আমি কয়েকটা বাক্য রচনা দেব। বলুন কি কি শব্দরূপ হয়েছে? নর শব্দ, হুম, তারপর ফল শব্দ, হুম, আর লতা শব্দ। লতা শব্দ, অর্থাৎ তাহলে অকারান্ত পুংলিঙ্গ শব্দ হয়েছে, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ হয়েছে, আর আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হয়েছে, তাই তো? এই হ্যাঁ, তিনটে। তবে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দটা ভুলে যায়, মানে বারবার মানে অনেক সময় উল্টোপাল্টা হয়ে যায়। ওটা আসলে নতুন তো, মানে আমাদের আসলে মানে নর আর ফল, অ্যাকচুয়ালি নর আর ফল তো প্রায় একই। মানে অকারান্ত ক্লিবলিঙ্গ আর অকারান্ত পুংলিঙ্গ, মানে ক্লিবলিঙ্গের ক্ষেত্রে প্রথমা দ্বিতীয়াটা আলাদা, বাদ বাকি সবই তো একেবারে নর শব্দের মতোই, ফল শব্দের। ওই জন্য ওই দুটো আমাদের খুব মনে থাকে, অসুবিধা নেই। আর ফল শব্দ মানে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ প্রথমা দ্বিতীয়াটা আলাদা হলেও ওটা এতটাই সুন্দর, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, ওটা আমরা জীবনে কখনো ভুলিও না। আর লতা শব্দ তো পুরোপুরি নতুন একটা, মানে পুরো ফর্মটা একেবারে আলাদা ধরনেরই হয়। ওই জন্য যেগুলো নতুন নতুন আসছে ওগুলো একটু বারবার পড়তে হবে, তবে মনে থাকবে। ঠিক আছে? একটু আমি আগের ক্লাসেও বলেছিলাম একটু রিদিমে পড়তে হবে, মানে একেবারে মানে শুকনো খটখটে করে লতা, লতে, লতাহা, লতাম, লতে, লতাহা, লতয়া, লতাভ্যাম, লতাভিহি, এইভাবে পড়লে হবে না। এইভাবে পড়লে আসলে আমাদের মাথাতে থাকবে না। মানে একটু মুখস্থ তো, মানে মুখস্থ বলতে আমাদের ওটাকে শুধু মুখস্থ করলে তো হবে না, ওটাকে ধারণ করতে হবে, মানে মনে রাখতে হবে। তাহলে যে জিনিসটাকে আমাদের সবসময় মনে রাখার প্রয়োজন হয়, সেটাকে আমাদের একটা ছন্দের আকার দিলে খুব মনে থাকে। যেমন দেখবেন ছোটবেলায় যে সকল কবিতাগুলো পড়েছিলেন মনে থাকে, মানে মনে আছে একেবারে, খুব ছোটবেলায় যেগুলো ছড়া পড়েছিলেন 4 লাইনের, খুব সুন্দর এখনো মনে আছে। কিন্তু কি গল্প পড়েছিলেন সেই গল্পের কিন্তু লাইনের মনে নেই। ওই জন্য ছড়া আকারে করলে জিনিসটা মনে থাকে আমাদের। একটা রিদিমে যদি আমরা পড়ি, 3টে করে নিয়ে একটা গানের মতো করে করে নিতে পারেন, যে লতা লতে লতাহা, লতাম লতে লতাহা, লতয়া লতাভ্যাম লতাভিহি, লতাयै লতাভ্যাম লতাভ্যः, লতায়াः লতাভ্যাম লতাভ্যः, লতায়াः লতয়োः লতানাं, লতায়াম লতয়োः লতাসু। 3টে করে একসঙ্গে নিয়ে একটা রিদিমে পড়বেন, তাহলে দেখবেন মানে খুব অনায়াসে মানে কি বলবো, মুখস্থ হয়ে যাচ্ছে আর মনেও থাকছে। স্যার এটা আরেকবার দিয়ে দেবেন তো, ওটা কোথায় হারিয়ে গেছে খুঁজে পাইনি। কোনটা ম্যাডাম? লতাটা। লতা হারিয়ে গেছে? খুঁজে পাইনি আর শব্দরূপটাকে। আচ্ছা, ওটা আপনাদের বলেছিলাম না অষ্টাধ্যায়ীর আচ্ছা, 1 মিনিট, আমি 1 মিনিট দাঁড়ান, এটা মানে আমি শেয়ার করছি একটু, দাঁড়ান আচ্ছা 1 মিনিট। ওটা কিভাবে ইউজ করতে আমি শেয়ার করছি একটু, আমাদের লিঙ্কটাও পাঠিয়ে দিই।
আচ্ছা, দেখুন আমি একটা ওই পুরোটা শেয়ার করছি স্ক্রিনটা। দেখুন আমাদের অষ্টাধ্যায়ী.com বলে একটা আছে, এটা অ্যাপস আছে এবং অ্যাপও আছে। আপনি এবারে অষ্টাধ্যায়ী বললে এই যে দেখছেন যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে, দেখুন অষ্টাধ্যায়ী.com বলে যদি আপনি সার্চ করেন গুগল বারে সেখানেও পাবেন। আর এমনি যদি আমাদের প্লে স্টোরে গিয়ে যদি অষ্টাধ্যায়ী ওখানে সার্চ করেন দেখবেন অষ্টাধ্যায়ী অ্যাপও আছে। তো ওই অ্যাপের ক্ষেত্রে দেখবেন যদি আপনি খোলেন পুরো যে মানে পুরো ফ্রন্ট পেজটা এইভাবে আসবে একটা। নিচে দেখুন খেয়াল করুন একটা আছে ধাতু পাঠ বলে, আর একটা আছে শব্দ পাঠ। সেটা আপনি ডান দিকের যে এই যে 3 বার যেটা আছে এখানেও ক্লিক করলে সবগুলো পাবেন। এখানে আমাদের লাগবে কোনটা, ধাতু পাঠ আর শব্দ পাঠ। ঠিক আছে, তাহলে ম্যাডাম যেটা এখন বললেন হ্যাঁ লতা স্যার। শব্দ হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে এই অ্যাপে ইউজ করে যে কোনো শব্দরূপ যে কোনো ধাতুরূপ পেতে পারি। তাহলে আমার শব্দরূপ লাগলে আমি শব্দ পাঠে গিয়ে ক্লিক করলাম। ঠিক আছে, এবারে এখানে দেখুন, থ্যাংক ইউ স্যার। এবার এখানে আমি সার্চ করতে পারি। এখানে আমি আমার কি মানে এটা দেবনাগরী হরফেই লিখতে হবে। কি সার্চ করতে হবে এখানে, আমি লতা শব্দ সার্চ করব। লতা, দেখুন আকারান্ত স্ত্রীলিঙ্গ লতা শব্দ, রূপগুলো দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা যে কোনো শব্দরূপ পেতে পারি। ঠিক আছে, এবার আপনারা যখন বাক্য রচনা করছেন কোনো পার্টিকুলার একটা বাক্যে গিয়ে যদি আটকে যাচ্ছেন যে ওই শব্দটা কি হয় জানি না, তাহলে আপনারা কাজ করতে পারেন। যখন এরকম অভ্যাস করবেন তখন মানে আপনাদের সমস্যাটা কি হবে যে ওই শব্দটা আসলে মানে অ্যাড্রেস কি, মানে ওই যে আমরা বলছি না যে একটা স্যাম্পেল ওয়ার্ড, রাম শব্দের পরিচয় কি, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। এবার আপনাদের একটা কনফিউশন হতো, যেমন পিতা শব্দ আমি কি বললাম, পিতা শব্দ অ্যাকচুয়ালি আকারান্ত না, ওটা রিকারান্ত শব্দ। পিতৃ, মূল শব্দটা হচ্ছে পিতৃ, রিকারান্ত শব্দ। এবার আপনাদের এইরকম একটা কনফিউশন হতে পারে যে শেষে যেটা দেখছেন অ্যাকচুয়ালি সেটাই মানে বাংলাতে আমরা যেটা ব্যবহার করি সেই স্বরবর্ণান্ত শব্দে এমনটা সবসময় হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটু আপনারা গ্রুপে কোশ্চেন রাখতে পারেন একটা, যে এই শব্দটা কোন মানে শব্দের মতো হবে বা ইত্যাদি। তো সেইভাবে যখন বলে দেওয়া হবে আপনারা এখানে সার্চ করতে হবে, কিন্তু মূল যে প্রাতিপদিক মানে মূল শব্দ যেটা সেটা। এখন যদি আমি দেখুন এখানে যদি পিতা শব্দ সার্চ করি হয়তো দেবে না, যদি আমি পিতা শব্দ সার্চ করি হয়তো দেবে না। দেখুন দিয়ে দিয়েছে কিন্তু পিতৃ, দেখুন মূল শব্দটা পিতৃ, রিকারান্ত শব্দ, রিকারান্ত পুংলিঙ্গ। পিতা পিতরৌ পিতরঃ পিতরম পিতরৌ পিতৃন। আর মাতৃ শব্দ মাতা মাতারৌ মাতরঃ, দেখুন একটু চেঞ্জ আছে, মাতারৌ। মাতৃ শব্দ পিতরৌ এর জায়গায় মাতা আকার হবে, সরি সেটা আকার না, ভুল হয়ে গেছে, ওটা আলাদা শব্দ। একই রকমই মাতা মাতারৌ মাতরঃ মাতরম মাতারৌ মাতৃহি, মানে বহু বচনে চেঞ্জ আছে, ওখানে পিতৃন এখানে মাতৃহি। এখান থেকে আপনারা যে কোনো ধাতুরূপও পেতে পারেন। ধাতু পাঠে গিয়ে ওখানে ক্লিক করলেন, ওখানে গিয়ে আপনাদের যে ধাতু লাগবে এখন সেই ধাতু সার্চ করলেন, ধরুন পট ধাতু লাগবে, তাহলে আমাদের পট ধাতু হচ্ছে আমাদের দেখবো পট হবে একটাই আমরা আছি, পঠতি পঠতঃ, লট লগানো মানে বর্তমান কাল আমরা যেটা এখন শিখছি, পঠতি পঠতঃ পঠন্তি পঠসি পঠতঃ পঠথ পঠামি পঠাবহ পঠামহ। এবারে দেখুন এখানে যদি আপনি জাস্ট ক্লিক করেন মানে গ্রামাটিক্যালি মানে আমাদের ব্যাকরণের সূত্র অনুসারে কি করে পঠতি রূপটা হচ্ছে সেটা একেবারে ধাতুর সাথে সবকিছু দেখিয়ে দেওয়া আছে, সূত্র এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া যা আছে। তো ওগুলো তো আমাদের লাগবে না, আমাদের রূপটা জানতে হবে, তাই না? তাহলে প্রত্যেকের বিষয়টা স্পষ্ট হচ্ছে, মানে সংস্কৃত বাক্যের স্ট্রাকচার কেমন হবে
আমরা আপাতত কর্তৃবাচ্যই অভ্যাস করছি। কি কেউ কিছু বলছেন না কেন? হ্যাঁ স্যার, অনেকটাই পরিষ্কার হ্যাঁ স্যার। হচ্ছে, কিন্তু নিজেরা পড়ছি না তো ফাঁকি দিচ্ছি, সেই জন্য ধরতে পারছি না আর। মানে সময় পাচ্ছেন, ফাঁকি দিচ্ছেন মানে সময় পাচ্ছেন তাও পড়ছেন না, তাই তো? সময় পাচ্ছি না স্যার, এই সময়টা তো অজুহাত, না, এটা তো সময় পাচ্ছেন না, পড়ছেন না, তাহলে তো ফাঁকি দিচ্ছেন না। না সময় স্যার। পাচ্ছেন, এটা পড়ছেন না, এটা তখন স্যার ফাঁকি সময় দিচ্ছেন। পাচ্ছি না, এই এই কথাটাই হচ্ছে ফাঁকিবাজের কথা, কেননা মানে অজুহাত। হ্যাঁ এগুলো হচ্ছে অজুহাত। কেন কি, সময় তো এরমই চলবে। হ্যাঁ, সেই পরীক্ষা, খাতা দেখা এইসব তো চলবে এগুলো। এখন তো অ্যানুয়াল পরীক্ষা চলছে। হ্যাঁ, এবার তার মধ্যে সেটাই তো বলছি, সব সময় কিছু না কিছু কাজ থাকবেই, তারই মধ্যে যখন পড়াশোনা করব শিখবো বলে এসেছি, তখন তো শিখতে হবে বা করতে হবে। এবার সময় পাচ্ছি না স্যার, এটা তো অজুহাত, এটা আমার মনে হয়। কিন্তু এবার সত্যি তাই হচ্ছে না বলে তাই, তা না হলে আপনি এত ভালো মানে বোঝাচ্ছেন, মানে একটু যদি বসি তাহলেই এটা কোনো ব্যাপার না, মানে বুঝতে পারা যাবে। কিন্তু এত ভালো করে আপনি পড়াচ্ছেন, তা সত্ত্বেও এই যে বুঝতে সেইভাবে পারছি না, এর জন্য আমি আমারটা ব্যক্তিগত ভাবে বলছি, মানে আমি নিজেই দায়ী। আপনি তো এত চেষ্টা করছেন, সব স্যারেরাই তাই, মানে এত ভালো করে পড়াচ্ছেন, কিন্তু এই যে ধরতে পারছি না, মানে কি, এ তো বসাই হচ্ছে না, শুধু আপনার ক্লাসের টাইমটায় বসছি, তাহলে কি করে হবে স্যার বলুন? ওটাই তো হচ্ছে। মানে শুধু যখন এই যে আপনাদের ক্লাস হচ্ছে তখন শুধু বসছি, মানে সেই দরজা জানলা বন্ধ করে কোনো রকমে একটুখানি বসছি, আবার যেই ক্লাস শেষ হয়ে গেল ব্যাস বই বন্ধ, খাতা বন্ধ। তাহলে কি করে শিখবো? একটা জিনিস শিখতে গেলে তো সেটার পেছনে সময়টা দিতে হবে স্যার। একদমই, সেটাই তো। এটাই হচ্ছে আমার, মানে আমি আমার ব্যক্তিগত কথা বললাম। আচ্ছা, বাকিদের কি খবর? স্যার আমি স্যার আমার আমার ক্ষেত্রেও তাই, মানে খুব ভালো ফাঁকি পড়াচ্ছেন দিচ্ছেন, আপনারা। তাই তো? হ্যাঁ, তার না মানে স্যার ভালো আমি সবার হয়েই বলে দিয়েছি, তার মানে স্যার ভালো পড়াচ্ছেন, আর সময় পাচ্ছি আবার পাচ্ছিও না, এরকম আর কি। আপনার ক্লাসের আচ্ছা, সময়টাতে আপনারা এসে কি কেউ ওই মানে স্বামীজির বাড়িতে ওই গীতা জয়ন্তী উপলক্ষে যাচ্ছেন কেউ? না স্যার, ওই দিনে তো 30 তারিখে, তো 30 তারিখ ওই সর্বপ্রিয়ানন্দজি মহারাজের নরেন্দ্রপুরে প্রোগ্রামের হ্যাঁ, হ্যাঁ, টিকিট হ্যাঁ। আগেই কাটা হয়ে গেছিল। আচ্ছা। ওই টিকিটটা তো আগে কেটেছি, ওই নরেন্দ্রপুরে যেটা হুম, সর্বপ্রিয়ানন্দজি হুম, মহারাজের লেকচারটা আছে, আর তারপরে তো গীতার এটা এসেছে, তো সেই কারণে উম, একসাথে কোইনসাইড করে যাচ্ছে বলে আর কাটা হয়নি। হুম, আচ্ছা। আমাদের আলিশা, তুমি কোন ক্লাসে পড়ো জানো? ক্লাস 6-এ পড়ি। আচ্ছা, তোমাদের এমনি সিলেবাসে তো সংস্কৃত আছে কি নেই এখন? না, 7 থেকে আছে না? না স্যার, আগে ছিল, এখন বাদ দিয়ে দিয়েছে। হুম। আচ্ছা, মোটামুটি দেখছো যেগুলো পড়ানো হয়, দেখো একটু। হ্যাঁ স্যার, কখনো কখনো দেখি। আচ্ছা। আর আচ্ছা, সৃঞ্জয় বাবু কি বলছিলেন? হ্যাঁ স্যার, আমি বলছিলাম আমার সংস্কৃত শেখার যেটা যে মানে যে বইগুলো আছে বেদ বা গীতা, এগুলো বাংলার মতো পুরো সংস্কৃতটা পড়তে চাই, ওইটাই আর কি। তো এতটা যাতে পারি যে বাংলার মতো সংস্কৃত একদিন বুঝতে পারি, এইটুকুই। আচ্ছা, সেটা করতে গেলে তো প্রচুর সময় দিতে হবে, হ্যাঁ আমাদের সেটা অনেক অবশ্যই। সময় লেগে গেছে। আর আমার আসলে যেটা ফিল, মানে আমি আসলে সায়েন্সের থেকে, তো আমার অনেকদিন লিটারেচারের সাথে মানে টাচে নেই, যার জন্য এই জিনিসগুলো অনেকটা অসুবিধা হচ্ছে, কিন্তু তবুও আমি চেষ্টা করছি যতটা করা হুম, যায়, কারণ আমার ইচ্ছেটা আছে যে ওই সংস্কৃতটা ভালোভাবে পড়ার, আমি চাই আর কি করতে জিনিসটা। দেখুন, মানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু অ্যাকচুয়ালি মানে সে যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক, মানে তার তো একটা নিজস্ব স্ট্রাকচার আছে, এবং স্ট্রাকচারটা মানে পুরোটা মানে অনেকটাই মানে ম্যাথমেটিক্যালি পুরোটাই মানে হ্যাঁ একদম। একেবারে তো উল্টো পাল্টা তো কিছু হয় না এখানে, যে যা কিছু কিছু একটা হয়ে যাচ্ছে, পুরোটাই একটা ম্যাথমেটিক্যালি হয়। তো আমরা যদি একটু একদম। ম্যাথমেটিক্যালি নিজেরা একটু ভেবে নিই যে এটা হলে এটা হচ্ছে, এইভাবে যদি নিজেরা একটু জাস্ট কি বলবো, এরকম একটু অঙ্কের মতো করে যদি একটু ভেবে নিই, দেখবেন হুম। জিনিসটা
হয়ে যায়। এই যে টেবিল গুলো যেটা শব্দরূপ ধাতুরূপ এগুলো লিখে রাখতে পারবে, একটা সুবিধা হয়। তো ল্যাঙ্গুয়েজটাকে যদি একটু অঙ্কের মতো ভেবে নেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে একদম যাচ্ছে, মানে স্ট্রাকচারটা খুব তাড়াতাড়ি ধরে নেওয়া যাবে আর কি। সেটাই। আচ্ছা, আর তার উজানি জন্য একটুখানি মুখস্থ করতে হবে না, ওইগুলো মুখস্থ গুলোই তো টাইম নিয়ে হচ্ছে না। হ্যাঁ, এবার মুখস্থগুলো আমি কিন্তু আপনাদের ওটাই বলেছি যে আপনাদের যে একটা আধা ঘন্টা 1 ঘন্টা করতেই মুখস্থ হবে, বসতে হবে হ্যাঁ, না, ডেলি মানে অন্তত আধ 5 ঘন্টা করে মিনিট 10 বসতে মিনিট, যেমন আমি দেখতেন যে হবে। চ্যান্টিং এর সময় বলতাম যে চ্যান্টিং এর সময় হচ্ছে বেশি স্যার। না 10 মিনিট, মানে যেমন ওই প্রতিদিন সন্ধ্যার সময় সন্ধ্যা দেন বা কিছু একটা, কিছু তো জপ টপ করেন, তো সেক্ষেত্রে ঠিক অতটাই সময়, মানে একদম। অন্তত গীতার 2টো করে শ্লোক, মানে সকালে 2টো হ্যাঁ, শ্লোক, সন্ধ্যায় 2টো শ্লোক, বা দিনে অন্তত কম করে 2টো শ্লোক, 2টো শ্লোক করতে আমাদের স্যার, মোটামুটি 2 ওইগুলো মিনিট। করতে করতে এখন ওইগুলো বেশ ভালোই হয়ে গেছে। ওই তো অভ্যাসের ব্যাপার না, ঠিকই বলেছেন। মানে বেশি প্রয়োজন নেই, মানে যে আমাকে প্রচুর সময় দিতে হবে, না, কাজের না, ক্ষতি হবে সেরকমও দরকার নেই, না, জাস্ট দুটো এটা করে রেগুলারিটি করলেই মেনটেন হবে। করতে হবে। ঠিক তাই। মানে আপনি প্রতিদিন 2 মিনিট দিন, প্রতিদিন 5 মিনিট একদম দিন, একদম একদম স্যার। মানে আপনি মনে করছেন যে আমি একদিন সময় খুঁজে আমি 1 ঘন্টা বসবো, হ্যাঁ, একদিন মানে সেই কিন্তু আর ওইভাবে হবে হবে হয় না। না ওটা। না, কিন্তু প্রতিদিন 5 মিনিট দেওয়াটা আমাদের কিছু মনেই হবে না যে আলাদা করে একদম কিছু একটা স্যার। শিখছি বা করছি। ঠিক স্যার। তো এইভাবে যদি প্রতিদিন একটা 5 মিনিট, মানে শব্দরূপ আপনি কি করবেন, জাস্ট ওই পুরনো শব্দরূপ যেগুলো মনে আছে, নতুন শব্দরূপ তার সাথে একটা করে রিডিং পড়ুন শুধু, ওই একটা নির্দিষ্ট রিদিমে গিয়ে ছড়ার মতো করে একটু গানের মতো করে জাস্ট পড়ুন একবার, দেখবেন 2-3 হ্যাঁ দিন এমনি স্যার। যখন পড়ছেন এমনি দেখবেন মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, উজানি তোমার কি খবর? স্যার পড়ছি। আমার সবথেকে সুবিধা হচ্ছে একটা জিনিসের ক্লাসে আপনারা যেহেতু এতবার করে অভ্যাস করান, সেটার জন্য মনে থাকতে পরের দিন, কিন্তু কিছু কিছু জিনিস না ভুলে যাচ্ছি, সেটা আমার প্র্যাকটিসের অভাবের জন্য। যেরকম আজকে আপনি বলছিলেন ক্রিয়াপদের লিস্টটা বলতে, সবকটাই মনে ছিল, কিন্তু ওই যে পাঠামির পরের দুটো মনে ছিল না, মানে পাঠাওয়া পাঠামাহা ওই দুটো মনে ছিল না। এটা সম্পূর্ণ আমার প্র্যাকটিসের অভাব, আর কিছুই না, কিন্তু বাকিগুলো মানে মনে ছিল। স্ট্রাকচার তো বোঝা যাচ্ছে, তুমি যেহেতু ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট, স্ট্রাকচার তো বোঝাই যাবে। হ্যাঁ, ওইটাই ব্যাপার, করছি। জাস্ট দেখো, প্রত্যেকে একটু সময় দাও, অল্প অল্প করে। আচ্ছা, ধরুন আমরা আরেকটা ক্রিয়াপদ নিই, যেগুলো আমাদের মানে দৈনন্দিন জীবনে যেগুলো লাগছে, সবসময় লাগে। ধরুন পান করা অর্থে, আচ্ছা, দেখা অর্থে আমাদের হয়েছিল গত ক্লাসে, উদাহরণ হয়েছিল একটা। ধরুন আমরা যদি বলি যে একটা বাক্য বললাম এরকম যে শিক্ষকরা আমাদেরকে দেখছেন, এই একটা বাক্য। আচ্ছা, বাক্যটা আমরা কিভাবে অনুবাদ করব? এটা কোন বাচ্যের বাক্য? কর্তৃবাচ্যের বাক্য। সেটা আমরা ক্রিয়াপদটা দেখেই বুঝতে পারছি। অন্য বাচ্য হলে দেখা হচ্ছে এরকম হতো, তাই না? তাহলে দেখছেন এটা কর্তৃবাচ্যের বাক্য। আচ্ছা, এখানে কর্তা হচ্ছে শিক্ষকরা। শিক্ষকরা এখানে কি করতে হবে আমাদের? শিক্ষক শব্দের কর্তাতে প্রথমা, কর্তৃবাচ্যের বাক্যে কর্তাতে প্রথমা, তাহলে শিক্ষক শব্দের প্রথমা বহুবচন, প্রথমার বহুবচনের রূপটা আমার লাগবে। নেক্সট, আমাদেরকে, এটা হচ্ছে কর্ম, তাই তো? তাহলে আমাদের বলতে উত্তম পুরুষ, অসমত শব্দ, অসমত শব্দের কর্মে কি হবে? দ্বিতীয়া বিভক্তি। তাহলে অসমত শব্দের দ্বিতীয়া বিভক্তির আমাদের মানে বহুবচন, দ্বিতীয়া বিভক্তির বহুবচনের রূপটা লাগবে।
আর ক্রিয়াপদ হচ্ছে দেখছেন। দেখছেন এখানে কি ধাতু আছে আসলে? দৃশ ধাতু, যার রূপটা কেমন হয়? পশ্যতি, পশ্যতি, পশ্যতঃ, পশ্যন্তি, এরকম রূপটা হয়। আচ্ছা পুরোটাই লিখে দিই। পশ্যন্তি, পশ্যত, একই রকম। পশ্যসি, যেমন বলুন, পঠসি, পশ্যসি, পশ্যসি, পশ্যথঃ। দেখুন আমি যখন বারবার লিখছি তখন কিন্তু আপনারা নিজেরা যদি বলেন এরকম, আজকে ধরুন আমি কতগুলো ক্রিয়াপদ লিখলাম, মানে প্রায় 12-14টা ক্রিয়াপদ এরকম লিখেছি। তো আপনারা যদি নিজেরাই বারবার একটা মানে আমার সঙ্গে সঙ্গে লেখার সঙ্গে সঙ্গে বলে যান, দেখবেন আজকেই দেখবেন আমাদের পুরো মুখস্থ হয়ে গেছে। মানে এই যে 10 বার আজকে বলবেন বা বলছিলেন, যদি বলতেন তাহলে দেখতেন যে আজকে আপনাদের 10 বার যখন আমরা একই জিনিস রিপিট করব, সেটা আমাদের অটোমেটিক্যালি আমাদের ব্রেনে একটা সেট হয়ে যাবে। মানে আমাদের অজান্তেই সেটা যেন একটা ধারণ, মানে কি বলবো, ব্রেন সেটাকে ধারণ করে নেবে একেবারে। পশ্যসি, পশ্যথঃ, পশ্যথ। নেক্সট, পশ্যামি, পশ্যামহ, পশ্যামহ। আচ্ছা এবারে বলুন আমাদের তাহলে কি লাগবে? শিক্ষক শব্দের প্রথমার বহুবচনের রূপ। শিক্ষক শব্দ কিরকম? অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাহলে প্রথমার বহুবচনের রূপটা কি হবে? শিক্ষকাः, শিক্ষকাः, শিক্ষকাः। শিক্ষকাः। আচ্ছা আমাদেরকে অসমত শব্দের দ্বিতীয়ার বহুবচনের রূপ আমি লিখেছি একটু আগে, দেখুন। অহম, আবাম, বয়ম, কোথায় একটা লিখলাম, বেশ লেখা হয়নি নাকি? না, ত্বমটা লেখা হয়েছিল। আচ্ছা লেখা হয়নি, চলো। কি রূপ হয়? প্রথমাতে কেমন হয়? অহম, আবাম, বয়ম, তাই তো? প্রথমাতে কেমন হয়? অহম, আবাম, বয়ম। আর দ্বিতীয়াতে মাম, আবাম, আসমান। তাহলে আমাদের কোনটা লাগবে? দ্বিতীয়ার বহুবচনের রূপ, তাই তো? এটা আমাদের লাগবে। তাহলে শিক্ষকাः, আসমান। আর ক্রিয়াপদ কোনটা লাগবে আমাদের? ক্রিয়াপদ হচ্ছে শিক্ষককে দেখে হবে। শিক্ষক হচ্ছে প্রথম পুরুষ বহুবচন, তাহলে ক্রিয়াপদ কোনটাকে নিতে হবে? প্রথম পুরুষ বহুবচনের ক্রিয়াপদটাকে নিতে হবে। প্রথম পুরুষ বহুবচনে কোনটা? পশ্যন্তি, তাই তো? ঠিক তো? তাহলে বাক্যটির অনুবাদ কেমন হবে? শিক্ষকাः আসমান পশ্যন্তি। আচ্ছা প্রত্যেকে তাহলে স্ট্রাকচার বুঝতে পেরেছেন, তাই তো? কর্তৃবাচ্যের বাক্যের স্ট্রাকচার নিয়ে আর কোনো সংশয় নেই কারো? আমি প্রচুর উদাহরণ দেখিয়েছি আজকে। স্যার, বলুন। স্যার বলছি এই সেন্টেন্সটা যদি এইভাবে বলি, শিক্ষকাः আসমান পশ্যনং করতি, তাহলে মানে এটা আমি বলবো না, কিন্তু এটাও তো কারেক্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ কারেক্ট। মানে আমি এখন মানে আমি আপনাদেরকে দেখবেন আগের যে উদাহরণগুলো দেখিয়েছি সেখানে কিন্তু কর্মটাকে নিইনি, মানে কর্মটাকে বাদ দিয়ে আপনাদেরকে দেখিয়েছি। তার মানে কি কর্মটাতে কিছু একটা চেঞ্জ হবে, সেটা আমি আজকে বলিনি। তাহলে আমরা জাস্ট আমরা অত দূর যাব না, আমরা এতটুকু অংশকেই চেষ্টা করব। শিক্ষকাः পশ্যন্তি, এর মানে কি? শিক্ষকরা দেখছেন। আচ্ছা বাংলাতে বলুন দেখি, শিক্ষকরা দেখছেন, এই দেখছেনটাকে করছেন দিয়ে বলুন, তাহলে আমি কি শব্দ ইউজ করতাম? ধরুন এরকম আছে, ড্যাশ করছেন, আপনাকে দেওয়া হয়েছে দেখছেনটাকে ভাঙুন, দর্শন করছেন। দর্শন করছেন। তাহলে আমি কি করবো? তাহলে কি বলবো আমি? দর্শন করছেন। তাহলে আমি সংস্কৃত সেটাই বলবো।
আচ্ছা, শিক্ষকাহ দর্শনম, তাহলে দর্শন কি করছেন? দর্শন, দর্শন হচ্ছে কর্ম, দর্শন। তাহলে কর্মে দ্বিতীয় বিভক্তি একবচন, দর্শনম। শিক্ষকাহ দর্শনম, আর ক্রিয়াপদ কি হবে আমাদের? করতি। প্রথম পুরুষ, কর্তা কি আছে? প্রথম পুরুষ বহুবচন, ও, তাহলে আমাদের ক্রিয়াপদটাও নিতে হবে প্রথম পুরুষ বহুবচন। বহুবচন, তাই তো? তাহলে করতির কি হয়? প্রথম পুরুষ বহুবচনে কি হয়? লেখা হয়েছে দেখুন, করতি কোথায় লেখা হলো? উপরে কোথাও লেখা কিন্তু হচ্ছে, চলে গেল ওখানে ছিল। করতি কোথায় গেল? আচ্ছা, এটা উপরে কোথাও লেখা আছে নাকি? আচ্ছা, এখানে লেখা আছে। কি আছে আমাদের? কোনটা লাগবে? প্রথম পুরুষ বহুবচন, মানে শেষেরটা। মানে পূর্বন্তী। পূর্ববর্তী। তাহলে শিক্ষকাহ দর্শনম পূর্বন্তী। কুর্বন্তি। আচ্ছা, ঠিক আছে, দেখুন করছেন দিয়ে যখন বলবেন, অর্থাৎ কৃ ধাতুর যখন প্রয়োগ করবেন, আপনি বাংলাতে যে শব্দটা ইউজ করেন সেই শব্দটাই ঠিক। আচ্ছা। মানে খাচ্ছে, আপনি ওখানে বাংলাতে কি বলতেন? খাবার গ্রহণ করছে বা না না, খাবার গ্রহণ করছে অতগুলো বলা যাবে না, দুটো শব্দই ইউজ করতে হবে। মানে করছের সাথে একটা শব্দ হবে, মানে ক্রিয়াপদটাকে ভেঙে আমি দুটো শব্দ করতে পারি, তিনটে না। আচ্ছা, তাহলে করছে একটা হয়ে গেল, আর একটা ভোজন করছে। ভোজন করছে, হ্যাঁ ওটাই। এবারে খাদন করছে এটাও হয়, হুম, কিন্তু এটা মানে আমাদের বাংলাতে খুব একটা মানে অভ্যস্ত না, বা বাংলাতে আমরা ব্যবহার করি না, খাদন শব্দটা বাংলাতে ব্যবহার করি না। ভোজনটা করি, তাহলে ভোজনটাই ঠিক। খাদনটাও ঠিক, মানে সংস্কৃতি গ্রামাটিক্যাল ওটা ঠিক, কিন্তু আমরা বাংলাতে যেটা বলি ভোজন, সেটা করলে অসুবিধা নেই, সেটাই ঠিক। তাহলে ভোজনম করোতি। আরো উদাহরণ বলুন, যে কোনো ক্রিয়াপদ। খেলা করছে হতে পারে। খেলছে, খেলা করছে। এবারে খেলা শব্দটা সংস্কৃতে হয় না, মানে আমাদের ক্রীড়া। সংস্কৃতেও তাই হয় না। সংস্কৃত হচ্ছে খেলার জন্য কি ধাতু ব্যবহার করা হয়, মানে ক্রীড়া। খেলাতি এরকম হয় না, ঠিক আছে? আচ্ছা, সংস্কৃত হচ্ছে ক্রীড়া, আচ্ছা, ক্রীড়া। তাহলে ক্রীডতি, তাহলে আমাকে কি বলতে হবে? ক্রীডন করছে, ক্রীডনম করতি। ম্যাডাম বলুন। স্যার ওটাই বলছিলাম, ক্রীডান্তি। ক্রীডন্তি ক্রীডনম করতি। হুম। ধরুন জল পান করছে, পান করছে আমরা ওটা করছে দিয়েই বলি, আমরা ওই ক্রিয়াটাকে আমরা একটা শব্দে মানে বোঝাতে পারি না, এক্সপ্রেস করতে পারি না আমরা। মানে জল পান করছে, পান করছে আমরা ওটাকে মানে পিবতী। পিবতী, ওটাকে আমরা কিন্তু বাংলাতে যখন অর্থ বলি আমরা ওটা একটা শব্দে বলতে পারি না, আমরা করছে এটা সাহায্য নিয়েই বলি, হুম। তাই না? মানে পান করছে, পাচ্ছে, ঠিক এরকম আমরা বলি না তো, আমরা আমরা পান করছে এটাই বলি। তো পান করছে এটার অনুবাদ পিবতী, এটাও ঠিক। পানম করতি, এটাও ঠিক। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের মানে ক্রি ধাতু ব্যবহার করে আপনি যে কোনো ক্রিয়াপদকে অনায়াসেই অনুবাদ করতে পারবেন। যখন আমরা পার্টিকুলার ধাতুটা জানি না, বা সেই ক্রিয়াপদের যে ধাতুটা আছে সেই ধাতুর রূপটা কেমন হয় সেটা নিয়ে আমাদের সংশয় আছে, সে সমস্ত ক্ষেত্রে আমরা এই শুধুমাত্র ক্রি ধাতুর সাহায্যে আমরা সেই মানে বাক্যগুলো আমরা অনায়াসে পার করতে পারি। ঠিক আছে, হ্যাঁ স্যার। আমি আপনাদেরকে মানে স্টাডি মেটেরিয়াল হিসেবে আলাদা করে কিছু দিচ্ছি না, এই যে এতগুলো অভ্যাস করলাম আমি, আমরা আজকে সবাই করলাম যেটা, এটাকে আমি পাঠিয়ে দিচ্ছি, সেটাতে মনে হয় আরো বেশি সুবিধা হবে। হ্যাঁ স্যার। তাহলে এটাই আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, আর কারকের যেটা পাঠানো আছে ওটা একটু ভালো করে সবাই দেখে নেবেন, তাহলে মানে কারকটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে।
আচ্ছা, তো তাহলে আজকে এখানেই শেষ করি। আপনাদের কারো কোনো বিয়ে বাড়ি নেই তো আজকে? না স্যার। আচ্ছা, বেশ, তাহলে এখানেই শেষ করছি আজকে ক্লাসটা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। স্যার শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।